করলাম। আচ্ছা, সো যেটা হচ্ছে সাইজ অফ ক্লিয়ার হলো। আমরা এবার একটু যদি রান করি দেখি যে এই জায়গাতে কি আসে। স্ক্রিন মনে হয় আপনাদের দেখা যাচ্ছে না, আমি আউটপুটের স্ক্রিনটা দেখাই। এবার আপনারা দেখতে পাচ্ছেন কনসোল, যেখানে আচ্ছা আমি পুরো ইয়াটা শেয়ার দেই। ওকে, সেখানে দেখেন আমরা প্রথমে প্রিন্ট করছি হচ্ছে ভ্যালু এবং নাম্বার, দুটাই কিন্তু আমাকে সেম নাম্বার যদিও প্রিন্ট দিচ্ছে। সাইজ অফ নামক যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আমরা প্রথম যে ভ্যালু নামক ভেরিয়েবলটা নিয়েছিলাম সে আমাকে 4 বাইট মেমোরি দিচ্ছে, আর সাইজ অফ নাম্বার দিয়ে আমরা যে নাম্বার নামক ভেরিয়েবল নিয়েছিলাম ডাবল টাইপের, সে আমাকে 8 বাইট মেমোরি দিচ্ছে। দ্যাট মিনস আমরা ডাবলে বলার কারণে বেশি মেমোরি পাচ্ছি। আচ্ছা, এবার কাজ হচ্ছে আমরা বেশি মেমোরি নিয়ে আমার লাভটা কি। আচ্ছা, লাভটা হচ্ছে যে ডাবল এই ডাটা টাইপ আপনাকে দশমিকের পরে 13 ডিজিট পর্যন্ত কাজ করতে পারে। 13 ডিজিট পর্যন্ত, যে যেমন এখানে আমরা 9 এর পরে যদি আরো দেই, এখানে কয়টা দিলাম, 9টা, ধরেন 10, 11, 12, 13, 13 ডিজিট পর্যন্ত সে ক্যালকুলেশন করে আপনাকে দুইটা নাম্বার যদি এই সেম টাইপের থাকে, মানে এরকম বড় সংখ্যা থাকে, সে ক্যালকুলেট করে আপনাকে রেজাল্ট দিতে পারবে। যেখানে ফ্লোট নামক যে ভেরিয়েবলটা সে দশমিকের পরে আপনাকে জাস্ট 6টা ডিজিটকে হিসাবে নিয়ে ক্যালকুলেট করতে পারবে। 6 ডিজিটের বাইরে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে সে ক্যালকুলেশনের মধ্যে ধরতে পারবে না, কারণ তার যে মেমোরির সাইজ রেঞ্জ সেটা এটা এলাও করে না। সো এই জন্যই আমরা ডাবল ব্যবহার করি যখন আমাদেরকে অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করতে হয়, দশমিক যুক্ত বা দশমিকের পরে অনেকগুলা ডিজিট নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন পড়ে, সেসব ক্ষেত্রে আমরা ডাবলকে প্রিফার করি। সেই জন্যই আমরা মাঝে মধ্যে মানে আমাদের এই দশমিক সংখ্যার ক্ষেত্রে অনেক সময় ডাবল ব্যবহার করে থাকি। তো যে প্রশ্ন করছিলেন যে ডাবল ব্যবহার করার মেন উদ্দেশ্য কি, তার আনসার হচ্ছে ডাবল আমাদেরকে ফ্লোট নাম্বার থেকে দ্বিগুণ মেমোরি দেয়, এবং আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে দশমিকের পরে 13 ডিজিট বা এরকম বড় কোনো সংখ্যা বা 6 ডিজিটের বাইরেরও কোনো ডিজিট নিয়ে দশমিকের পরের ক্যালকুলেশনে আমাদের প্রয়োজন, সেসব ক্ষেত্রে আমরা তখন ফ্লোট ব্যবহার না করে ডাবল ব্যবহার করব। এবং ডাবলের ক্ষেত্রে আমাদেরকে এলএফ মানে লং ফ্লোট ব্যবহার করতে হয় প্রিন্টএফ বা স্ক্যানএফ করার সময়। আপনি কি বুঝতে পারছেন যিনি প্রশ্ন করছিলেন ডাবলের ব্যাপারটা নিয়ে? এটাই ক্লিয়ার আপনারা, নাকি ডাবলের ব্যাপারটা নিয়ে এখনো কনফিউশন আছে যে ডাবল কেন আমরা ব্যবহার করি? আচ্ছা, আশা করি এটা সবার ক্লিয়ার। ওকে ফাইন। এর পরের প্রশ্ন, মানে এর আগের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে সুইচ কেস এবং ইফ এলস এর মধ্যে আসলে আমরা কোনটা কি এবং মানে কোন সময় আমরা কখন মানে কখন কোনটা ব্যবহার করব, পার্থক্য একই, মানে দুইটা একই কিনা বা এদের মধ্যে ডিফারেন্সের জায়গাটা কোথায়। তো সেক্ষেত্রে আমি একটা সুইচ কেস এবং ইফ এলস লিখি, আমরা প্রোগ্রাম করে মনে হয় বুঝালে আপনাদের বুঝতে সহজ হবে, আমি সেটাই করি। ধরেন আমরা এটাকে স্ক্যানএফ করলাম। ওকে ফাইন, স্ক্যানএফ করে %d অ্যাড্রেস অফ ডাটা, এটা আমরা স্ক্যানএফ করলাম। করার পরে হচ্ছে আপনি কি চেক করা যায় সুইচ কেস দিয়ে, ইফ এলস। ওকে ফাইন, ধরেন আমরা যে ভ্যালুটা স্ক্যানএফ করব সে হচ্ছে কোন একটা নাম্বার চেক করতে চাই, ধরেন সে 5 কিনা 2 কিনা 3 কিনা এরকম কিছু জিনিস চেক করতে চাই। যদি 1 হয় তাহলে আমরা এক ধরনের প্রিন্ট করব, 2 হলে আরেক ধরনের প্রিন্ট করব। আচ্ছা, আমরা যদি ইফ এলস দিয়ে এটা করার ট্রাই করি, তাহলে ধরেন ইফ এর ক্ষেত্রে আমরা লিখলাম যে ডাটা ইকুয়াল টু যদি 1 হয়, সেক্ষেত্রে ধরেন আমরা প্রিন্ট করলাম, যেহেতু সিঙ্গেল লাইন আমাদের ব্রেকেট ব্যবহার না করলেও হবে প্রিন্টএফে। ওকে ফাইন। আচ্ছা, ধরেন আমরা এখানে প্রিন্টএফ করলাম হচ্ছে ডাটা ইজ 1, জাস্ট এই লেখাটাই দেখাবো। ইফ এর পরে আমরা আবার দিলাম মনে করেন যে এলস ইফ, যেখানে আমরা বললাম যে ডাটা ইকুয়াল টু যদি 3 হয়, জাস্ট আমি একটা সিম্পল কন্ডিশন মানে দিচ্ছি, এটা যদি খুব একটা মেক সেন্স করতেছে না, তারপরও আচ্ছা ওকে ফাইন। এখানে বললাম যে ডাটা এবং এলস হলে আমরা জাস্ট বললাম যদি এর বাইরে কোনো কিছু হয় তাহলে প্রিন্টএফ বলবো যে ডাটা ইজ 1
নট আ 3, মানে এটা 1ও না 3ও না, এরকম একটা কথা আমরা জাস্ট বললাম। সো এটা যদি আমরা ইফ এলস দিয়ে লিখি আমরা এভাবে লিখতে পারি। ওকে, যদি রান করি সেম, আমরা যদি এখানে 3 দেই জাস্ট সিম্পলি বলতেছে ডাটা ইজ 3। যদি আমরা এখানে 5 দেই বা 6 দেই, অন্য কোনো একটা ভ্যালু দেই, নট 1 নট আ 3। আচ্ছা, সেম কাজটা যদি আমরা সুইচ কেস দিয়ে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সেম কাজ যখন আমরা সুইচ কেস দিয়ে করব, সুইচ কেসের ক্ষেত্রে তখন শুধুমাত্র একটা ভেরিয়েবল আমরা পাস করতে পারবো। ওকে ফাইন, শুধু আমরা ডাটাকে পাস করলাম। ডাটাকে পাস করার পরে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে। সুইচ কেসে যেটা নিয়ম, প্রথমে কেস দিতে হবে এবং যদি এটা 1 এর সাথে ম্যাচ করে তাহলে আমরা প্রিন্ট করব এই লাইনটা। ফাইন, তারপরে হচ্ছে আমরা ব্রেক একটা নামক কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ব্রেক হচ্ছে একটা কিওয়ার্ড। কেন কিওয়ার্ড আপনারা দেখি বুঝতে পারছেন। আমরা আরেকটা কেস দিব, কেস হচ্ছে যদি 3 এর সাথে ম্যাচ করে তাহলে 3 এর সাথে ম্যাচ করলে আমরা এই লাইনটা প্রিন্ট করব। ফাইন, করলাম। তারপর আমরা একটা ব্রেক দিলাম। তারপর হচ্ছে সুইচ কেসের ক্ষেত্রে ডিফল্ট নামে একটা অপশন থাকে এবং এই ডিফল্টের ভিতরে আমরা এই লাইনটুকু লিখে দিলাম এবং ডিফল্টে আমাদের ব্রেক দিতে হয় না। সো এবার যদি আমরা রান করি দেখি যে আসলে দুইবার কাজ করবে, একবার হচ্ছে ইফ এলস এর জন্য আর একবার হচ্ছে সুইচ কেসের জন্য। তো আমরা এখানে একটু বলে দেই যে কোনটা ইফ এলস আর কোনটা সুইচ কেস, জাস্ট আউটপুটে বোঝার জন্য। সো এখানে প্রিন্টএফে বলে দেই ইফ এলস রানিং, আর এখানে আমরা জাস্ট বলে দেই যে সুইচ কেস রানিং। দেই নাই। ওকে, সো আমরা এবার যদি দেখি যে আসলে কোনটাতে কি ঘটতেছে, রান করলাম, আমরা ধরেন এখন 1 দিলাম। দেখেন 1 দেওয়ার পরে ইফ এলসও আমাকে বলতেছে ডাটা ইজ 1, সুইচ কেসও বলতেছে ডাটা ইজ 1, মানে দুইটাই সেম আউটপুট দিচ্ছে। আবার আমি যদি 3 দেই, দেখেন ডাটা ইজ 3, সুইচ কেসও আমাকে বলতেছে ডাটা ইজ 3। ফাইন, আমরা যদি এর বাইরে কোনো একটা ইনপুট দেই, ধরেন আমরা 6 দিলাম, দুইটাই সেম আউটপুট দিচ্ছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সুইচ কেস আমাকে যা দিচ্ছে ইফ এলস আমাকে সেম আউটপুট দিচ্ছে, অর্থাৎ এই জায়গাতে দুইটা সেম। এখন এর মানে দুইটা সবসময় সেম কিনা এটা হচ্ছে প্রশ্ন। এবার ধরেন আমরা এই প্রোগ্রামটাকে একটু ডিফারেন্ট ভাবে লেখার ট্রাই করি। সেটা হচ্ছে, আচ্ছা আগে তো সিমিলারিটি খুঁজে পেলাম, এবার একটু ডিসিমিলারিটি খোঁজার ট্রাই করি। ধরেন আপনি প্রোগ্রামে এরকম লিখতে চাচ্ছেন ডাটা ইকুয়াল টু মানে 1 না দিয়ে আপনি ডাটা হচ্ছে ধরেন এটা যদি গ্রেটার দেন 3 হয় বা ধরেন 10 হয়, তাহলে আপনি এখানে জাস্ট বলবেন যে ডাটা ইজ গ্রেটার দেন 10, আপনি এটা বলতে পারতেছেন। ফাইন, আবার আপনি এখানে বললেন যে ডাটা যদি কি বলা যায় গ্রেটার দেন, এটাও দিয়ে দিই। এখানে ধরেন আমরা 30 দিলাম। সো আমরা এখানে বললাম যে ডাটা ইজ গ্রেটার দেন 30, আর এলস হলে আমরা বললাম যে ডাটা, সেখানে বললাম এই জোনটা ওকে লেস দেন 10। সো এই সেম কাজটা যদি আমরা এখন সুইচ কেস দিয়ে করতে যাই সেক্ষেত্রে আমাকে বলেন, যেহেতু আপনারা সুইচ কেস সম্পর্কে আগেও থেকেও জানেন এবং একটু আগে আমি দেখালাম, এই সেম কাজটা আমরা সুইচ কেস দিয়ে করতে গেলে কি করতে হবে এবার আমাকে একটু সাজেস্ট করেন, আপনারা শুনি আপনাদের কাছ থেকে। সেম কাজ ইফ এলসে যে কাজটা করলাম, যে ডাটা 10 থেকে বড় হলে আমরা বলবো গ্রেটার দেন 10, ডাটা যদি 30 থেকে বড় হয় তাহলে বলবো গ্রেটার দেন 30, আর যদি এর কোনোটাই না হয় তাহলে আমরা বলবো ডাটা ইজ লেস দেন 10। সো এই সেম কাজটা আমরা সুইচ কেস দিয়ে করতে গেলে কিভাবে করব আমাকে একটু আপনারা কেউ একজন বলেন। আমি রেকর্ডারটা একটু পজ দিই যেহেতু আপনারা চিন্তা করার জন্য সময় নেবেন। করি, আচ্ছা সাজিদ মনে হ্যান্ড ইয়া করছিলেন, সাজিদ কিছু বলবেন কিনা? স্যার সুইচ কেজে আপনার ইয়ে করা যায় না, কন্ডিশন মানে একাধিক ভেরিয়েবলের জন্য কাজ করা যায় না একই সাথে।
তো যাই হোক, আমার মনে হয় যে আপনারা আর কেউ যদি কিছু বলতে না চান তাহলে আমি একটু সলিউশনের দিকে যাব। খাদিজা, আপনি কিছু বলবেন কিনা? জি না স্যার। ওকে, ফাইন। তো অনেকেই বলতেছেন, যেমন ইমতিয়াজ, তারপর হচ্ছে শাফকাত সহ অনেকেই বললেন যে কন্ডিশন দেওয়া যায় কিনা। প্রথম কথা হচ্ছে, যারা বলছেন সুইচের এই জায়গায় কন্ডিশন দিবেন তাদেরকে বলি যে আপনি আসলে এখন সুইচ কেসের অনেক কিছু মিস করে গেছেন। সুইচ কেসের আপনি স্যার কনসেপ্ট হচ্ছে, স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছেন স্যার। স্ক্রিন শেয়ার কি অফ? না স্যার। জি না স্যার। এই সবাই তো দেখতে পাচ্ছে। আচ্ছা, সো যেটা হচ্ছে যে সুইচ কেসের ক্ষেত্রে, সুইচ মানে হচ্ছে নরমালি আপনার যে বাসায় যে সুইচ থাকে সেখানে কি করেন, জাস্ট অন অথবা অফ। সেখানে কিন্তু একটা সুইচ দিয়ে আপনি একটাই কাজ করতেছেন। সুইচের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে কোনো কন্ডিশন দেওয়া যাবে না, জাস্ট একটা ভেরিয়েবল পাস করতে পারবেন সুইচের ক্ষেত্রে। সো আপনারা এখানে কোনো কন্ডিশন যদি দেন, সেটা কন্ডিশন দিলে সেটার যে রেজাল্ট, সেই সিঙ্গেল রেজাল্ট যাবে। ঠিক আছে, সুইচ কেসের ক্ষেত্রে আসলে এখানে মাল্টিপল ভ্যালু পাস করা যায় না, সুইচ কেসে সিঙ্গেল ভ্যালু পাস করতে হয়, এই জন্য এটার নাম সুইচ। তো প্রথম কথা হচ্ছে, আমরা এখানে কোনো কন্ডিশন দিলে সেটা কাজে আসতেছে না এই প্রবলেম সলভের জন্য। আবার অনেকে যেটা বলতেছেন যে কেসের ক্ষেত্রে আপনি হচ্ছে কন্ডিশন দিতে চান, তাদেরকে বলবো যে আপনারা একটু বাসায় ট্রাই করবেন কেসের ক্ষেত্রে কন্ডিশন দিয়ে রান করে কিনা। সেক্ষেত্রে হবে যে রান করবে না, এই কারণে, কারণ কেস এই যেগুলা ভ্যালুগুলা দেয়া আছে, এদের কাজ হচ্ছে আপনি এখানে যে ভ্যালু দিবেন সে হচ্ছে আপনার যে ভ্যালুটা পাস করতেছেন সুইচের মধ্যে, সেই ভ্যালুটা এই কেসের ভ্যালুগুলোর সাথে ম্যাচ করে কিনা। এটা হচ্ছে সুইচের কাজ। কেসের কাজ হচ্ছে আপনি যে কেস দিবেন সেই কেসটা আপনি যেটা সুইচের মধ্যে পাস করলেন সেটা সিমিলার কিনা। যদি সিমিলার হয় তাহলে ওই কেসটা অন হবে, আর যদি সিমিলার না হয় তাহলে সেই কেস অন হবে না। ক্লিয়ার? সো যদি আপনি এখানে কোন একটা কন্ডিশন দেন তাহলে তো সেখানে ম্যাচ করার কোনো সুযোগই আসলো না। কারণ ধরেন আমি আপনার এখানে যদি এই কন্ডিশনটা দেই, ডাটা গ্রেটার দেন, তাহলে ডাটা তো এখানে পাস হচ্ছে। আপনি যদি এভাবে দেওয়ার ট্রাই করেন যে ডাটা গ্রেটার দেন ইকুয়াল টু 1, ধরেন আপনি এভাবে দিলেন, তাহলে সেক্ষেত্রে সে কার সাথে ম্যাচ করবে? আসলে আমরা যদি রান করি আমার মনে হয় যে এখানে এররই আসছে। ঠিক আছে, অথবা যদি আপনি এখানে লিখেন যে ডাটা গ্রেটার দেন 1, সেটাও যদি আমরা রান করি, আই থিঙ্ক এটাও একটা এরর দিবে। ক্লিয়ার? অর্থাৎ কেসের ক্ষেত্রে আপনি আসলে কোনো কন্ডিশন দিতে পারতেছেন না। তাইলে আমার কথা হচ্ছে এই প্রবলেমটার সলিউশন সুইচ কেস দিয়ে করা যাবে কিনা। যাবে। সেক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। কষ্টটা কি রকম? যেহেতু এখানে একটা রেঞ্জ বলা হচ্ছে যে ডাটাটা হচ্ছে 10-এর যদি বড় হয়, ঠিক আছে, যদি 10-এর ছোট হয় তাইলে সেগুলা আপনার এখানে আসবে না। 10-এর বড় হলে আপনি 10 থেকে শুরু করেন। একটা কেস হচ্ছে 10 যদি ম্যাচ করে, আপনি এখানে কিন্তু কোনো অর এন্ড কিছু ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনাকে আরেকটা কেস দিতে হবে 11, আরেকটা কেস ব্যবহার করতে হবে 12। এইভাবে আপনি এই যে যতগুলো আপনার চেকিং করার প্রয়োজন সবগুলা কেস 1 বাই 1 আপনি দিয়ে যেতে হবে। এর বাইরে কোনো কন্ডিশন দেওয়ার মানে রেঞ্জ চেক করার সুইচ কেসের কোনো নিয়ম মানে সুযোগ নেই। তো এই ক্ষেত্রে আপনাকে দেখেন, এইটা যদি আপনি এভাবে লিখেন তাইলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যদি আপনার ডাটাটা 10 এর সাথে ম্যাচ করে তাহলে আলটিমেটলি এইটা প্রিন্ট হবে। যদি ডাটাটা আপনার 11 এর সাথেও ম্যাচ করে তাও এটা প্রিন্ট হবে। 12, 30, 40 মানে এই পাঁচটার যে কোনো একটা কেসের সাথে ম্যাচ করলে আপনি এই লাইনটা এক্সিকিউট করতে পারবেন। সেভাবে আপনি চাইলে, যদি আপনার এখন 10টা ভ্যালু থাকে, আপনি 10টা কেস দিতে হবে জাস্ট ফর সিঙ্গেল আউটপুটের জন্য। সো এইটা তখন আপনার জন্য কি হয়ে গেল, একটা প্রবলেমেটিক। আপনি প্রোগ্রাম করতেছেন আপনার জিনিসটা সহজ করার জন্য, এটা আপনার জন্য উল্টো আরো কঠিন হয়ে যাচ্ছে। সো এইসব ক্ষেত্রে এই যে আমরা সিনারিওটা বললাম, এই সিনারিওর ক্ষেত্রে তখন আপনি যদি সুইচ কেস ব্যবহার করতে যান সেটা আপনার জন্য একটা ইফেক্টিভ সলিউশন হচ্ছে না। সো আশা করি এই যে আমরা দুইটা প্রোগ্রাম দেখালাম, একটু আগে একটা প্রোগ্রাম দেখালাম আর এখন আমি আরেকটা প্রোগ্রাম দেখালাম, এই দুইটা প্রোগ্রাম দেখার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে আমরা সুইচ কেস কোথায় ব্যবহার করতে পারবো, বা সুইচ কেস ইফ এলস এরা একই জিনিস কিনা, এই প্রশ্নের আনসার আপনারা পেয়ে গেছেন। তারপর আমি আমার মতো করে আবার একটু বলে দিই যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে। ইফ এলস এবং সুইচ কেস ইন জেনারেল হচ্ছে আপনি সুইচ কেস ইফ এলস দিয়ে যা কাজ করেন সুইচ কেস দিয়ে সেম কাজ করতে পারবেন, বাট ইফেক্টিভনেসের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য সুইচ কেসটা বেশি অর্গানাইজ। যেমন আমরা একটু আগে যে কাজটা করলাম, এটা দেখেন, আপনারা যদি প্রথম দিকে যে কাজটা করছিলাম যে 1 প্রিন্ট করলাম, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ইফ এলস চাইতে সুইচ কেস দিয়ে লিখলে সেটা একটু বেশি অর্গানাইজ, কোডটা একটু বেশি সুন্দর লাগতেছিল বা আপনার প্রোগ্রামটা বেশি অর্গানাইজ মনে হচ্ছিল।
তো সেক্ষেত্রে আপনি ইফ এলস দিয়ে করতে পারেন, সুইচ কেস দিয়ে করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় আপনার সুইচ কেসটা বেশি অর্গানাইজ মনে হচ্ছে, আপনি তখন সুইচ কেস দিয়ে ওই ইফ এলস এর কাজটা ইফ এলস দিয়ে না করে সুইচ কেস দিয়ে করলেন। আবার এই যে সিনারিও, এই সিনারিওর ক্ষেত্রে এটাও আমরা জানি এটা ইফ এলস দিয়েও করা যাবে, সুইচ কেস দিয়েও করা যাবে, কিন্তু সুইচ কেস দিয়ে করলে সেটা অনেক বেশি হিজিবিজি হয়ে যাবে বা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার জন্য তখন ইফ এলস এ যাওয়াটাই আপনার জন্য বেস্ট হবে। ক্লিয়ার? সো ইফ এলস এবং সুইচ কেসের কাজের মানে কাজের ধরন ভিন্ন, তবে এরা যে কাজটা করে থাকে সেই কাজ করার উদ্দেশ্য দুটাই সেম থাকে। এর উদ্দেশ্য কোন একটা কেস ম্যাচ করা বা লজিক্যাল কাজটা করা, এরও কাজ হচ্ছে লজিক্যাল কাজ করা। তো দুটাই লজিক্যাল কাজ করে, কিন্তু কাজের ধরনটা একটু ভিন্ন। এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। আমরা যখন দেখছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট দেখছিলাম, সেখানে আমরা তিনটা জিনিস দেখছিলাম। একটা হচ্ছে ইফ এলস, আরেকটা দেখছিলাম সুইচ কেস, আরেকটা দেখছিলাম টার্নারি অপারেটর। সো এই টার্নারি অপারেটর, সুইচ কেস, ইফ এলস প্রত্যেকেই কন্ডিশনাল কাজগুলো করে থাকে, বাট প্রত্যেকের কাজের উদ্দেশ্য এক থাকলেও কাজের ধরন যেহেতু ভিন্ন, এক এক জায়গায় এক একটা ইফেক্টিভ। আপনি টার্নারি অপারেটর কখন ব্যবহার করতে পারবেন? যখন শুধু একটা ইফ এবং এলস, মানে ইফ ট্রু হলে এটা, ফলস হলে এটা, জাস্ট দুইটা কন্ডিশন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে টার্নারি অপারেটর হেল্প নিলে সেটা আপনার জন্য বেশি সহজ হচ্ছে। আপনি যখন কোন একটা রেঞ্জের মধ্যে যাচ্ছেন বা নেস্টেড ইফ এলস বা অনেক কমপ্লেক্স মাল্টিপল কন্ডিশন দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য ইফ এলস এবং সুইচ কেস দুইটা আছে। বাট এই ক্ষেত্রে রেঞ্জ চলে আসলে আপনার জন্য ইফ এলস বেটার। আর রেঞ্জের বাইরে যদি সিঙ্গেল কোন একটা জাস্ট কেস ম্যাচ করলে, সাপোজ আপনি মনে করেন যে আপনি কোন একটা অ্যালফাবেট সেটা ক্যাপিটাল নাকি স্মল, এটা আপনি চেক করতে চান, বা এটা হচ্ছে আপনি আরো এভাবে সহজ করে চেক করতে চান যে কোন একটা এটা হচ্ছে ভাওয়েল নাকি কনসোনেন্ট। তো এইসব সিম্পল জাস্ট এখানে ম্যাচ করার, সিঙ্গেল একটা ম্যাচ করলে এটা ভাওয়েল হয়ে যাচ্ছে, ম্যাচ না করলেই সেটা কনসোনেন্ট হয়ে যাচ্ছে, মানে এখানে রেঞ্জ নেই। সেসব ক্ষেত্রে আপনার জন্য সুইচ কেসটা হচ্ছে বেশি অর্গানাইজ দেখাবে। তো এই হচ্ছে সুইচ কেস, ইফ এলস এবং টার্নারি অপারেটর নিয়ে মোটামুটি তিনটারই একটা পার্থক্য দেখে গেলেন। তো আজকে যিনি প্রশ্নটা করছিলেন তাকে থ্যাঙ্কস, যে সে প্রশ্নগুলো করার কারণে আপনারা সুইচ কেসের মধ্যে আপনার যে কনফিউশন গুলো ছিল সেগুলো আপনাদের সলভ হয়ে গেছে। এবার কোনো প্রশ্ন আছে কিনা সুইচ কেস, ইফ এলস, ডাবল বা বা আপনারা যিনি প্রশ্ন করছিলেন তিনি কি প্রশ্নে আনসার পাইছেন কিনা ঠিক মতো বুঝে? ওকে, আপনারা জানেন হচ্ছে ভাওয়েল হচ্ছে পাঁচটা, তাই না? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, তাই না? সো এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে আমরা জানি ভাওয়েল নামে পরিচিত। তো এখানে আপনি যদি একটা ক্যারেক্টার টাইপের ভ্যালু নেন, এটা স্ক্যানএফ করেন, পার্সেন্টেজ সি দেন এবং সেটা চেক করলেন, আপনার কোন একটা ভ্যালু দিন, আপনার এবিসিডি এক্স ওয়াই জেড আপনি যেটা ইচ্ছা দিলেন, দেওয়ার পরে আপনি চেক করবেন যে সে ভাওয়েল নাকি কনসোনেন্ট। সেক্ষেত্রে ডাটা পাস করলেন, আপনি প্রথম তাহলে কেস কি দিবেন? প্রথম কেস জাস্ট সিম্পল, যেহেতু একটা ক্যারেক্টারের ক্ষেত্রে আপনার কেস দিতে হবে এইভাবে। তাহলে এটা বলবে যে আপনার দেখেন এটাকে কিন্তু খুব ইয়াভাবে সলভ করা যায়। কেস আমরা এটা একটা, আমরা এই কেসটা বারবার কপি করে নেই। আচ্ছা, এটা হচ্ছে এ, এটা ই, এটা হচ্ছে আই, ও সরি জিরো দিয়ে দিছি ও, এবং এটা হচ্ছে ইউ। এই হচ্ছে পাঁচটা, তাইলে এর বাইরের কেস আর লাগবে না। এটা কিন্তু আমরা ইফ এলস দিয়ে আপনারা সবাই করতে পারেন, আমি সুইচ কেস দিয়ে জাস্ট দেখাচ্ছি। সেক্ষেত্রে এই যেখানে পাঁচটা আপনার কন্ডিশন এ, ই, আই, ও, ইউ, জাস্ট পাঁচটা কেস, যদি এটা মিলে যায় তাহলে ডাটা ইজ, বা আপনি পার্সেন্টেজ সি ইজ, আপনি বলে দিলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, শুনতেছি। আচ্ছা স্যার, এখানে যদি ওই যে মানে ভাবে পাঁচটা হওয়ার কারণে আমরা পাঁচটা কেস দিয়ে এটা মানে করতে পারছি, যদি কোনো ক্ষেত্রে আর কি স্যার মানে আর বেশি হয় স্যার, তখন মানে এটা মানে ভাবেন না মানে অন্য কিছুর ক্ষেত্রে যদি স্যার আরো বেশি ডাটা হয় স্যার, তখন আমরা এটা কিভাবে করবো? যে ক্যারেক্টার গুলো মানে মনে করেন 10টা ক্যারেক্টার বা 15টা করে ক্যারেক্টার হলে এক রেজাল্ট, আর না হলে অন্য রেজাল্ট, এটা স্যার আমরা কিভাবে করতে পারি? কারণ এখানে তো স্যার আমরা ওই যে ইফ এলস স্টেটমেন্ট বসাতে পারবো না যে এটা থেকে বড় হতে হবে বা ছোট হতে হবে। আমি এটাই আপনাকে একটু আগে বোঝানোর ট্রাই করছি যে আমরা যখন অনেকগুলা কেস থাকবে, বা আপনি যেটা বলতে চাচ্ছেন যে অনেকগুলা ভ্যালু মানে রেঞ্জের একটা কথা বলতে চাচ্ছেন, 10টা 15টা 20টা একটা কেস, সেসব ক্ষেত্রে আসলে তখন আপনি সুইচ কেস নিলে আপনার জন্য, যেমন আপনি তাহলে কেস দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন।
যেমন এখানে 5টা কেস আছে, যেন আপনি হয়তো 5টা পাশাপাশি দিয়ে দিচ্ছেন, দিয়ে জাস্ট আপনি এখানে বলে দিচ্ছেন যে পার্সেন্টেজ সিজ এটা বলে দিচ্ছেন কনসোনেন্ট। স্যার সেটা আমি বুঝতে পারছি স্যার, আমি বলতে চাচ্ছি যদি মানে ওইটা মানে ক্যারেক্টার হয় স্যার, ক্যারেক্টার হলে তো আমি যে কোন ক্যারেক্টার থেকে বড় বা ছোট সেটা তো স্যার মানে হিসাব করতে পারবো না। নাম্বারের ক্ষেত্রে যেমন হিসাব করতে পারবো যে 30-এর থেকে বড় বা 30-এর থেকে ছোট হলে এটা হবে। কন্ডিশন দিতে পারবেন তাহলে কিনা কেসের হ্যাঁ ক্ষেত্রে? ক্যারেক্টারের ক্ষেত্রে আর কি স্যার। না, ক্যারেক্টারের ক্ষেত্রে হোক আর কেসের ক্ষেত্রে, মানে ইয়ার ক্ষেত্রে হোক, মানে আপনি কি সুইচ কেসের প্রশ্ন করছেন নাকি ইফ এলস এর মধ্যে কন্ডিশন দেওয়ার কথা বলতেছেন? আমি বলতে চাচ্ছি স্যার যদি মানে ক্যারেক্টার হয় স্যার তখন এই ধরনের প্রোগ্রাম মানে কিভাবে করবো স্যার? আচ্ছা, এই ধরনের প্রোগ্রাম যদি আপনি, তাহলে ইফ এলস এর আপনি হেল্প নেবেন, ইফ এলস দিয়ে আপনি কাজটা সহজে করে ফেলতে পারেন। এবং এই ক্যারেক্টারের ক্ষেত্রেও আপনার ইফ এলস এ ক্যাপিটাল লেটার, সরি, গ্রেটার দেন, স্মলার দেন, এগুলো ব্যবহার করা যায়। মানে আপনার আমি একটু আস্কি ভ্যালু দিয়ে দেখাচ্ছি। স্যার মানে কাজ হবে নাকি? হ্যাঁ, এটা কাজ করবে। আমি একটু পরে দেখাচ্ছি, কারণ আমরা জানি ক্যারেক্টার যারা আছে প্রত্যেকের একটা করে আস্কি ভ্যালু আছে। আপনার আস্কি ভ্যালুর সাথে অনেকেই পরিচিত। সো আস্কি ভ্যালু আসলে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখি, সেটা যদি ক্যারেক্টার হয়, আমাদের ব্লক সেটাকে অটোমেটিক তার আস্কি ভ্যালুতে কনভার্ট করে নিয়ে সেভাবেই কম্পিউটার কিন্তু বোঝার ট্রাই করে। সো আপনি যদি কোনো একটা ক্যারেক্টারকে গ্রেটার দেন, লেস দেন আপনি দেন, সেক্ষেত্রে আসলে সেটা ওই আস্কি ভ্যালুর সাথে কম্পেয়ার করে আলটিমেটলি আপনাকে রেজাল্টটা দিবে। আমি দেখাচ্ছি আপনাকে একটু পরে। সো এটা হচ্ছে আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট চেক করার প্রোগ্রাম। আমরা যদি এবার একটু রান করি, কনসোল দেখা যাচ্ছে তাই তো? সবাই কি কনসোল দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ফাইন। সো এবার যেটা হচ্ছে, ধরুন আমরা কোন একটা কনসোল এ দিলাম, এ ইজ ভাওয়েল, দ্যাটস গুড। আবার যদি আমরা রান করি, এবার যদি মনে করেন যে অন্য কোন একটা দিই, মনে করেন ডি দিলাম, ডি ইজ কনসোনেন্ট, দ্যাট মিন্স সে ভাওয়েল এবং কনসোনেন্ট ঠিকমতো আমাকে চেক করে দিচ্ছে। এই সেম প্রোগ্রামটা কিন্তু আমরা ইফ এলস দিয়েও করতে পারি, আমরা সবাই জানেন। তো ইফ এলস এর ক্ষেত্রে আপনারা কিভাবে করতে পারেন? ইফ এলস এর ক্ষেত্রে হচ্ছে আপনারা সেম প্রোগ্রাম এইভাবে করা যায়। সেক্ষেত্রে আপনাকে ডাটা ইকুয়াল টু যদি হয় এ, অর চিহ্ন ব্যবহার করে, যদি আপনি এক লাইনে ব্যবহার করতে চান, একটা কন্ডিশন মানে দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি একটা কন্ডিশনের মধ্যে অর দিয়ে দিয়ে সবগুলো কন্ডিশন দিয়ে দিতে পারেন। আবার আরেকটা হচ্ছে আপনি ইফ এলস এটা ব্যবহার করে করে করতে পারেন। সো আমি শর্ট ফর্মটাই দেখাচ্ছি। এখানেও আপনি দিতে পারেন হচ্ছে এটা ই, তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন যে এই কাজটা আপনাকে এভাবে লিখতে হচ্ছে। ফাইন, এটা হবে আই, এ ই আই ও, তারপরে হচ্ছে আরেকটা ওর অপারেটর দিয়ে। আচ্ছা, আমরা এখানে একটা ওর অপারেটর মিস করে গেছি। এটা হচ্ছে যে এটার পরে হচ্ছে এই লাইন, ওর চিহ্ন দিলে আমরা জানি যে কোনো একটা ট্রু হলে ট্রু হবে। তো এখানে আপনি এসে বলতে পারবেন যে প্রিন্টএফ এই লাইনটা, এবার এলস এসে আপনি বলতে পারবেন এই লাইনটা। তো সেম প্রোগ্রাম আমি ইফ দিয়ে করলাম, সুইচ কেস দিয়ে করলাম। তো সেক্ষেত্রে আমরা যদি রান করি, সেম আউটপুট আসবে। প্রথমে ধরুন আমরা কোনো একটা ভাওয়েল দিলাম, মনে করেন ও দিলাম, দেখেন ও ইজ ভাওয়েল, এটা আমাকে ইফ এলস থেকে বলে দিচ্ছে, আর পরেরটা বলে দিচ্ছে সুইচ কেস। সো এখন আমরা সেম কাজ দুটো দিয়ে করতে পারি। এখন প্রবলেম হচ্ছে, মানে কথা হচ্ছে যে কোনটা ব্যবহার করবেন। আপনার কাছে যদি মনে হয় আপনি এটাতে আপনি বেশি কমফোর্ট ফিল করেন, আপনি এই সেম কাজটা আপনি ইফ এলস দিয়ে করতে পারেন। বা কারোর কাছে যদি মনে হয় না এটার চাইতে এটা হিজিবিজি, আমার কাছে মনে হয় যে এটা বেশি অর্গানাইজ, আপনি তো সেখানে সুইচ কেস ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, যদি আমরা এখানে দেখেন, আমরা যদি ক্যাপিটাল লেটারের এ দেই, আমাকে কিন্তু দুইটাই বলতে, সুইচ কেসও বলতেছে এ ইজ কনসোনেন্ট, আমাকে ইফ এলসও বলতেছে এ ইজ কনসোনেন্ট, কিন্তু এ তো আসলে একটা ভাওয়েল হওয়ার কথা। সো আপনাকে আসলে কন্ডিশনের ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আসতে হবে। সো ডাটার ক্ষেত্রে, মানে ইফ এলস এর ক্ষেত্রে আপনি এখানে যে ওর চিহ্ন দিয়ে দিয়ে আপনাকে সেম কাজটা এই পাঁচটার সাথে ক্যাপিটাল লেটার দিয়ে আবার আরেকটা মেনশন করতে হবে। কারণ এই পাঁচটাই আপনার এখানে ওর অপারেটর দিয়ে এই পাঁচটার প্রতিটাই আবার হচ্ছে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে আর কি। সো তাইলে এটা প্রোগ্রামটা কাজ করবে। সো যদি আপনার এখানে এবার এত কন্ডিশন দেওয়া লাগে, তাহলে এখানে আপনাকে অবশ্যই এতগুলা কেস দিতে হবে, মানে আরো 5টা কেস এক্সট্রা অ্যাড করতে হবে। তো এখন দেখেন আপনার কাছে এইটা বেশি অর্গানাইজ মনে হয় নাকি আপনাকে এখানে এতগুলা ওর চিহ্ন দিয়ে কন্ডিশন দেওয়াটা অর্গানাইজ মনে হয়? যদি আমরা এক লাইনে না লিখে আমরা ইফ এলস লিখতাম, মানে এভাবে ওর চিহ্ন ব্যবহার না করে ইফ এলস লিখতাম, সেটাও কিন্তু আমাকে অনেকগুলা ইফ এলস ব্যবহার করতে হতো।
সো এটাই হচ্ছে ডিপেন্ড করবে যে প্রোগ্রাম করবে তার উপর। সে যদি মনে করে যে এই প্রোগ্রামের জন্য তার কাছে স্যার সুইচ কেসটা বেশি দরকার, সে সুইচ কেস ফলো করবে, আদারওয়াইজ সেই কেস ফলো করতে আর পারে। একটা প্রশ্ন ছিল স্যার। বা প্রশ্ন করেন। স্যার কেসের পরে স্যার কোলন চিহ্ন কেন ব্যবহার হবে স্যার, এটা যদি একটু বলতেন। আচ্ছা, কেসের পরে কেন কোলন চিহ্ন ব্যবহার করা হবে, এই প্রশ্নের আনসার হচ্ছে আপনি যদি কোন একটা প্রিন্টএফ মানে কোন একটা ভ্যালু আপনার কনসোলে দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে কেন প্রিন্টএফ ব্যবহার করতে হয়, যদি এই প্রশ্ন আপনাকে কেউ করে, বা আপনি কেন এখানে সেমিকোলন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি আনসার দিবেন এটাই যে কোড ব্লকস বা সি প্রোগ্রামিং, এই সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটাই হচ্ছে এরকম, বা সি প্রোগ্রামিং এর রুলস হচ্ছে এটা। তো ঠিক তেমনি যদি আপনি সুইচ কেস ব্যবহার করতে যান, সুইচ কেস ব্যবহার করার ক্ষেত্রে আপনার রুলসই হচ্ছে মানে এটার সিনট্যাক্স যেটাকে বলা হয়, যে লেখার নিয়ম, লেখার নিয়মই হচ্ছে আপনি সুইচ দিবেন, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি আপনার যেটা পাস করতে চান সেটা দিবেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেস দিবেন, এবং প্রতিটা কেসের পরে একটা করে কোলন দিবেন। এটা হচ্ছে তার স্ট্রাকচার বা সিনট্যাক্স। এবং এই কোলন এটাই বোঝায় যে এই কেস ম্যাচ করলে এই কোলনের পরে আপনি যে কাজটা করবেন মানে দিবেন সেটা সে কাজ মানে সেটার কাজ করবে। বুঝা গেছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, শর্ট করে বললে এটা একটা জাস্ট সিনট্যাক্স লেখা। সো আশা করি সুইচ কেস আর ইফ এলস এর পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। এখানে একটু আগে আরেকজন একটু প্রশ্ন করছিলেন, সেটাতে আমি একটু যাই, কারণ আমি তো আমার সুইচ কেসটা বাদ দিয়ে দিই। আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে ওই যে ক্যাপিটাল লেটার মানে গ্রেটার দেন স্মলার দেন এগুলা ব্যবহার করতে পারবো কিনা। সো আমরা যদি সেটা ব্যবহার করা ট্রাই করি, দেখি যে ধরেন এইটা হচ্ছে গ্রেটার দেন মনে করেন যে জি দিলাম, দেখি এটা কাজ করে কিনা। সিজ জাস্ট আমি এটা একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছি, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, সো আমরা যদি এবার এটা রান করি, দেখি যে আসলে ক্যারেক্টার সে গ্রেটার দেন লেস দেন এই ধরনের কন্ডিশনাল অপারেটরকে মানে সাপোর্ট করে কিনা। আমরা ধরেন একটা কি দিলাম, ডি দিলাম, ডি ইজ লেস দেন জি। আচ্ছা, এবার হচ্ছে জি এর পরের একটা দেই, ধরেন জি এর পরে হচ্ছে জে দিলাম। সেম আউটপুট আসছে, সেম কিন্তু আউটপুট আসে নাই। বুঝতে পারছেন? আমরা যখন প্রথমে জি এর আগের কোনো ক্যারেক্টার দিচ্ছি, জি এর আগের ক্যারেক্টার বলতে ধরেন আমরা এ বি সি ডি ই এফ, এই পাঁচটার যে কোনোটা যদি আমরা দেই, আমরা দিলাম হচ্ছে ধরেন ডি, বা যদি আমরা ই দেই, সে বলতেছে লেস দেন জি, অর্থাৎ এরা হচ্ছে জি থেকে ছোট, মানে জি এর আগের ভ্যালু এগুলা, ঠিক আছে, এগুলা জি থেকে ছোট। বাট জি এর পরের ভ্যালু, যেমন জি এর পরের ভ্যালু হচ্ছে আপনার এইচ আই জে কে এল, যে কোনো একটা, ধরুন আমরা জেড দিলাম, জেড অন ক্লাস টেন, এটা হচ্ছে গ্রেটার দেন, দেখেন জি ইজ গ্রেটার দেন, জেড ইজ গ্রেটার দেন জি, অর্থাৎ সে হচ্ছে আপনাকে এই গ্রেটার দেন অপারেটরের সাপোর্ট করতেছে। একইভাবে আপনি ধরেন ইফ এলসটা কেটেই দিলাম, আপনি বললেন যে ডাটা ইকুয়াল টু ডাটা প্লাস ডাটা, এবং এখানে প্রিন্টএফ করলেন পার্সেন্টেজ সি বা ডাটা ইজ পার্সেন্টেজ সি। আচ্ছা, এবার দেখি যে আসলে আমাদের কি আউটপুট আসে। আচ্ছা, আমি এখানে একটু সহজ করে দিই, ডাটা প্লাস ডাটা না দিয়ে আমি ধরেন জাস্ট 5 দিলাম, একটা ভ্যালু অ্যাড করলাম, দেখি এটা কাজ করে কিনা। ফাইন, রান করলাম, ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে জি, ডাটা ইজ পার্সেন্টেজ সি দেওয়ার পরে আসছে 1। ফাইন, আমরা এখানে আরেকটা ভ্যালু দেই, ধরেন এখানে জি না দিয়ে আমরা এখন যদি এখানে এ দেই, দেখেন এ দেওয়ার পর ডাটা ইজ এফ আসছে। কেন আসছে আমি একটু পরে বলতেছি, আমি কয়েকটা রান করে আউটপুট দেখাই আর কি, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। সো এবার দেখেন আমরা ধরেন রান করে আমরা দিলাম কি দেওয়া যায়, ওকে এইচ দেই, এইচ দেওয়ার ক্ষেত্রে এম আসছে। এবার এটার আনসার হচ্ছে আপনি এইচ থেকে এম এর দূরত্ব আপনি হিসাব করেন 5, মানে এইচ এর পরে আপনি কয়টা ক্যারেক্টার আগালে আপনি এম পাবেন,
এইচ এর পরে আই জে কে এল এম, দেখেন 5টা। অর্থাৎ এই 5 একটা ডেসিমাল ভ্যালু বা একটা ইন্টিজার ভ্যালুকে একটা ক্যারেক্টার এড করে সে কিন্তু আপনাকে নতুন আরেকটা ক্যারেক্টার দিচ্ছে। এর কারণটা হচ্ছে যে আপনি যখন এই ডাটা ভ্যালুটাকে দিচ্ছেন, সে যেহেতু একটা ক্যারেক্টার নিচ্ছে, এই ক্যারেক্টার একটা আস্কি ভ্যালু আছে। আমরা জানি যে আস্কি ভ্যালুর ক্ষেত্রে আমরা যদি এটা দেখতে চাই, আমরা আস্কি ভ্যালুটা ইজিলি দেখে বের করে ফেলতে পারি। জাস্ট আপনি এখানে প্রিন্টএফ দেন, সরি এখানে প্রিন্টএফ না, আপনি কোনটার কত আস্কি ভ্যালু জাস্ট আপনি খুব সহজে বের করে ফেলতে পারেন। যদি আপনার কাছে চার্ট মনে না থাকে, পার্সেন্টেজ ডি দিবেন, দিয়ে আপনি যেটা স্ক্যান করলেন সেটাকে প্রিন্ট করেন। তাইলে আপনি এই যেটা ক্যারেক্টার আপনি স্ক্যান করবেন তার আস্কি ভ্যালুটা পেয়ে যাবেন। ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে জি, জি এর আস্কি ভ্যালু হচ্ছে 103। এখানে একটা নিউ লাইন দিই, তাহলে আপনারা ক্লিয়ার হবে। রাইট, তো এবার একটু রান করি। এবার দেখেন আমরা ধরেন আমরা এ দিলাম, দেখেন এর আস্কি ভ্যালু হচ্ছে 97। ওকে, আচ্ছা আমরা যদি এবার হচ্ছে ক্যাপিটাল এ দেই, ক্যাপিটাল এর আস্কি ভ্যালু হচ্ছে 65। অর্থাৎ যদি ক্যাপিটাল এর আস্কি ভ্যালু 65 হয়, তাহলে ক্যাপিটাল বি এর আস্কি ভ্যালু 66, সি এর হচ্ছে 67। এভাবে আপনি বের করে ফেলতে পারেন প্রতিটা আস্কি ভ্যালু। ধরেন 0, এই 0 এর বা আমরা যে ব্যাক স্পেস দেই বা আমরা এন্টার প্রেস করি, এগুলার আস্কি ভ্যালু কত, এগুলো আসলে কিবোর্ড থেকে এভাবে আসবে কিনা। ধরেন আমরা ডটের আস্কি ভ্যালু বের করতে চাই, ডট যদি দিলাম, ডটের আস্কি ভ্যালু হচ্ছে 46। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে ডাটা ইজ 3 আসলো কেন, এটার ব্যাখ্যা কি কেউ আমাকে দিতে পারবেন? আমি প্রোগ্রাম আপনার সামনে রাখছি। এটার ব্যাখ্যা কি হতে পারে যে আস্কি ভ্যালু ডট, ডটের আস্কি ভ্যালু আসছে 46, কিন্তু এর সাথে 5 এড করলে কেন 3 আসতেছে আউটপুটে? এটার ব্যাখ্যা কে দিতে পারবেন? স্যার ওইটা কি স্যার 3 এর ভ্যালু স্যার, মেইন ভ্যালু? আচ্ছা, আর কেউ কোনো কিছু বলবেন কিনা? শফকাত, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যান্ড রেজ করছেন, বলেন। স্যার এখানে হচ্ছে যখন স্যার মানে ডাটার সাথে স্যার 5 যোগ করা হইতেছে স্যার, দ্যাট মিন্স আস্কি ভ্যালুর সাথে যোগ করা হইতেছে স্যার। তো এটা হচ্ছে র্যান্ডমলি স্যার। এখন এখানে দেওয়া হচ্ছে স্যার মানে ডটের আস্কি ভ্যালু হচ্ছে স্যার 46 স্যার। এখন 46 যদি সাথে যদি স্যার আমরা আরো 5 যোগ করি স্যার, তবে ওইটা হয় 51। কিন্তু স্যার 51 আস্কি ভ্যালু হচ্ছে কি আমাদের যে নাম্বার 3 স্যার, ওইটা হচ্ছে 51 মানে ওইটা আস্কি ভ্যালু হচ্ছে কি 51। সো এই জন্য হচ্ছে স্যার 51 প্রিন্ট হয়েছে। আচ্ছা, ওকে ফাইন। এখানে ডাবল প্রিন্ট হচ্ছে, এই ডাবল প্রিন্টের কারণটা আমি একটু বের করার ট্রাই করি। স্ক্যান আপ একবার নিল, একবার নেওয়ার পরে, আচ্ছা আমি একটু রেকর্ডার পজ করি আগে, জুম করি। আপনাদের প্রশ্নের আনসার যেটা আপনি মাত্র বললেন শাফকাত, আপনার সেই প্রশ্নের আনসার এখন আমরা পেয়ে যাব। যে আমরা প্রথমে দেখছিলাম কি ডট, ডট দেওয়ার পরে আমাদের আস্কি ভ্যালু ডটের বলতেছে 46 এবং ডাটা আসছিল 3। তো আমাদের প্রশ্ন ছিল কেন 3 আসছে। এবার আমরা একটু 3 দেই, দেখি 3 এর আস্কি ভ্যালু আমাকে কত দেখায়। দেখেন 3 এর আস্কি ভ্যালু বলতেছে আমাকে 51। সো 3 এর আস্কি ভ্যালু যেহেতু 51, তাহলে আমরা 46 এর সাথে 5 যেহেতু এড করতেছি, যেটা আপনারা দুজন ব্যাখ্যা করলেন, সো এই 5 এড করার কারণে যেহেতু 51 হচ্ছে, আর আমরা যেহেতু একটা ক্যারেক্টারকে প্রিন্ট করতে চাচ্ছি, সো 51 এর ক্যারেক্টার হচ্ছে মানে আস্কি ভ্যালু হচ্ছে যেহেতু 3 এর, সে 3 কে ক্যারেক্টার হিসেবে স্টোর করতেছে। অর্থাৎ এই ডাটার মধ্যে যে 3 টা আছে এটা কিন্তু নাম্বার 3 না। মানে আপনি ডাটা প্লাস ডাটা করলে, যেহেতু আপনি যদি মনে করেন যে 3 আপনি পাচ্ছেন, তাহলে আপনি 3 + 3 = 6 পেয়ে যাবেন। তখন কিন্তু আপনি 6 পাবেন না, কারণ ওই 3 টা সে একটা ক্যারেক্টার হিসেবে আপনার স্ক্যানএফে যাচ্ছে, আর ক্যারেক্টার হিসেবে যাচ্ছে মানে সে আস্কি ভ্যালু আকারে যাচ্ছে। ঠিক আছে, তো ধরেন আপনি যদি এখানে ডাটা একটু স্ক্যানএফ করেন, ধরেন আমি এই লাইনটা আপনাকে আরেকটু ইয়া করে দেই, অমিট করে দেই। আপনি সাপোজ এটা নিলেন, একটা নাম্বার নেবেন, আপনি নেয়ার পরে আপনি ধরেন এখানে ইন্টিজার টাইপের একটা রেজাল্ট ভ্যালু নিলেন এবং এর ইকুয়াল টু বলে ফেললেন যে আপনি ডাটা প্লাস ডাটা।
আমি এটা কেন বললাম আমি একটু দেখাচ্ছি যে আসলে কি বোঝাতে চাচ্ছে এই আজকে ভ্যালুটা, সেটা একটু দেখানোর ট্রাই করি। পার্সেন্টেজ রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, আমরা এখানে রেজাল্টকে প্রিন্ট করব। ওকে ফাইন। সো আমরা রান করলাম, প্রোগ্রাম রান করার পরে ধরেন আমরা কোনো একটা নাম্বার দিলাম, ধরেন আমি দিলাম হচ্ছে 5, তাইলে আমার রেজাল্টের মান কত হওয়া উচিত? যদি আপনি এটাকে একটা নাম্বার হিসাব করেন তাহলে 5 + 5 = 10 হওয়া উচিত রেজাল্টে, তাই না? সো আমরা দেখি রেজাল্টে আসলে কত আসে। দেখেন রেজাল্টে আসছে হচ্ছে আপনার 20। সরি, আপনি ফার্স্ট রেজাল্টটা দেখেন, এখানে নিউ লাইন দেই নাই, এই জায়গাতে একটা নিউ লাইন দেই। ওকে, আমরা যদি এখানে 5 দেই, 5 দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে দেখেন আজকে ভ্যালু 5 = 53 আর রেজাল্ট = 106। এখন আপনি বলেন আপনি 5 ইনপুট দিলেন তাহলে আপনি কেন 106 পেলেন? এটা যদি আপনি বলেন তাহলে আশা করি আপনার এই আজকে ভ্যালুর কাহিনী আপনার সলভ হয়ে যাবে। বলেন কেউ একজন। স্যার 53 + 53 106 হয়েছে। 5 এর আজকে ভ্যালুও 53 আর যেটা আউটপুট আসছে ওইটাও 53। আচ্ছা, দ্যাট মিন্স যেহেতু ক্যারেক্টারের মধ্যে আপনি যদি নাম্বারও দেন, আপনি 1 2 3 4 যদি কোনো একটা নাম্বারও দেন, সে সেই নাম্বারটাকে আর নাম্বার হিসেবে স্টোর করে না, সে ওই নাম্বারটাকে একটা ক্যারেক্টার হিসেবে স্টোর করে। যেমন আপনি যে আজকে ভ্যালু যেমন 6, আপনি 6 ইনপুট দিবেন, এখন আপনি 6 + 6 = যদি আপনি ভাবেন যে আপনি 10 পেয়ে যাবেন, এটা আপনার ভুল ধারণা। যেমন আমি আপনাকে এইখানে যদি আপনি এটাকে আর একটু অর্গানাইজ করে আপনার সামনে আমি প্রেজেন্ট করি, সরি পার্সেন্টেজ সি দিলাম, এটা পার্সেন্টেজ সি, এবং আমি এখানে ডাটা জিনিসটাকে দুইবার বললাম, আমি আরেকটু অর্গানাইজ করে আপনার সামনে প্রেজেন্ট করতেছি। এটাকে যদি আমরা এখন রান করি, দেখেন সে 6 + 6 বলবে ঠিকই, কিন্তু সে আপনাকে আউটপুটে 108 দেখাচ্ছে। সো এই 108 মানে হচ্ছে আপনার আস্কি ভ্যালু, নট আপনার নাম্বার। 108 বলতে আপনি যে নাম্বার বুঝতে যাচ্ছেন ইন্টিজার, সে সেই ইন্টিজারটাকে বোঝাচ্ছে না। কোন একটা 108 বলতে যা বোঝায়, যদি আপনি এটাকে পার্সেন্টেজ ডি না করে পার্সেন্টেজ সি দেন, তাহলে সে ওই 108 বলতে যার আস্কি ভ্যালু সেইটাকে আপনার সামনে প্রিন্ট করে নিয়ে আসবে। সাপোজ আমরা 6 দেই, দেখুন 1 বোঝাচ্ছে, এই 1 এটা যে আস্কি ভ্যালুর চার্ট দেখেন সেটা 1 নাম এল মনে হয়, এটা 108 এর আস্কি ভ্যালুর লিস্ট দেখলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবে। মানে 108 দ্বারা যে আজকে ভ্যালুটা বোঝায় সেটা আপনার সামনে প্রেজেন্ট করবে আর কি। আমি যদি এটাতে আরেকটা জিনিস দেই, ধরেন 9 দিলাম, 9 এর ক্ষেত্রে আর দিচ্ছে মানে 57 + 57, আচ্ছা এটা 1 ছিল না, এটা এল ছিল, ঠিক আছে। 57 + 57 মানে কত? 114, তাই না? 114 মানে হচ্ছে আপনার স্মল আর, এটা হচ্ছে 114 আর এর আজকে ভ্যালু। তো এই ছিল আজকে ভ্যালু নিয়ে আপনাদের সাথে আলোচনা। আশা করি আপনার আজকে ভ্যালুর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছেন, এবং আপনারা যদি কোন একটা ইন্টিজার নাম্বারকে কোন একটা ক্যারেক্টারের ভিতরে আপনি স্টোর করেন, সেক্ষেত্রে সেটা রিজনটা আপনি পেয়ে যাবেন যে কি দিলে কি হচ্ছে। ফাইন, আমরা এবার একটু কয়েকটা প্যাটার্ন দেখি। আমাদের অনেকক্ষণ আমরা র্যান্ডম কিছু পড়াশোনা করলাম, যেহেতু আজকের কাজই ছিল হচ্ছে আপনাদের আগের কনফিউশন গুলো দূর করা। আপনার কার কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা একটু প্যাটার্ন প্রিন্টের একটু প্র্যাকটিস করব। প্রশ্ন থাকলে করেন, সমস্যা নেই। আমরা ধরেন প্রথমে প্যাটার্ন 1.1 সলভ করব, ঠিক আছে। সো আমরা সলভ করতেছি প্যাটার্ন 1.1। এটার প্যাটার্নটা হচ্ছে এরকম। সো আমরা যদি ধরেন আমরা একটা এখানে দেখি, বুঝতেছেন এখানে রো এবং কলাম আছে। স্যার 1.2 টা করলে ভালো হয় স্যার। আচ্ছা 1.2 করে দেখাচ্ছি, 1.1 1.2 1.3 তিনটাই দেখাচ্ছি, প্রথম তিনটা দেখাচ্ছি আমি, তারপরে লাস্টে দিতে যাবো আবার। সো দেখেন যে আপনার প্রথম এখানে যেহেতু দেখেই বুঝতে পারছেন রো এবং কলামের হিসাব, মানে প্রথম একটা রো, এটা হচ্ছে আরেকটা রো, মানে লাইন বাই লাইন। সো রো এবং কলাম যদি আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের দুইটা লুপ প্রয়োজন হয়। সো আমরা প্রথমে দুইটা ভেরিয়েবল নিলাম দুইটা লুপ চালানোর জন্য, আই এবং জে, এবং আমরা ধরেন 5 ফিক্সড করে দিব নাকি? আচ্ছা ফিক্সড করে দিই আপাতত, ওকে ফাইন।
So, এখন যেটা করলাম প্রথমে একটা ফর লুপ চালালাম। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমি ইয়েতে করছি মানে অ্যাসাইনমেন্ট ওই টাস্ক 5 এ ওইগুলা ফিক্সড করে করছি, ওইটা কি কোনো প্রবলেম হবে? মানে 5 ফিক্সড করেই করছি, স্ক্যান করে নিয়ে। প্রবলেম হবে না, বাট আপনার যদি ডাইনামিক করতে পারেন মানে হার্ড কোডিং এভয়েড করাটাই কি ভালো, মানে এটা বোঝার জন্য যারা হচ্ছে বিগিনার লেভেলের, মানে যারা আসলে কনসেপ্ট একটু কম বুঝতেছেন তাদের জন্য ঠিক আছে হার্ড কোডিং এনাফ, বাট যারা একটু ভালো পারেন তারা ট্রাই করবেন এটাকে যত বেশি ইউজার ফ্রেন্ডলি বা কানেক্টেড রাখা যায়। ঠিক আছে, সো আমি এখানে আপাতত প্রথমে ইয়া করে দেখাচ্ছি, দুটোই দেখাবো। প্রথমে একটু হার্ড কোডিং করে দেখাই, মানে ডিরেক্টলি ভ্যালু ফিক্স করে দিয়ে দেখাই। সো আমাদের হচ্ছে প্রথমে দেখেন প্রথম যে র, এই প্রথম রোতে আমার কলাম হচ্ছে কয়টা? 5টা। ঠিক আছে, আমার রো সংখ্যা কয়টা? রো সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। সো আমার 5টা কলাম 5টা রো। সো যেহেতু 5টা রো প্রয়োজন, আমার প্রথম যে লুপ আউটার লুপ, এই আউটার লুপ আমরা জানি আমাকে অলওয়েজ রো এর কাজ করে। সো আউটার লুপে আমরা হচ্ছে এটা চালাবো, যেহেতু 1 থেকে শুরু করছি 5 এর সমান পর্যন্ত। সো এটা হচ্ছে আমার আউটার লুপ। আর প্রতিবার এক এক করে বাড়বে, কারণ আমার প্রথমে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো, এই 5টা রোতে আমার যাবে। সো প্রথম রোতে আসলো, আসার পরে ভিতরে আরেকটা লুপ দিব। এই লুপের কাজ হচ্ছে আমার কলামের কাজ করবে। সো কলাম আমার এখানে কয়টা? আমরা কলাম দেখতে পাচ্ছি 5টা, 1 2 3 4 5টা কলাম। সো কলাম আমরা শুরু করব জে দিয়ে, জে এর মান 1 দিলাম, এবং যেহেতু 5টা কলাম তাহলে এও চলবে হচ্ছে 5 বার, এবং প্রতিবার এক এক করে বাড়বে। এবার যদি আমরা এই লুপের ভিতরে আসি, খেয়াল রাখবেন আউটার লুপ মানে প্রথম যে লুপ সে হচ্ছে আপনাকে র দিবে, আর ইনার যে লুপ, ইনার লুপ আপনাকে কলাম দিবে। তাইলে আমরা প্রথম রোতে আসলাম, আই এর মান 1 মানে রো নাম্বার 1, 1 নাম্বার রোতে এসে আমার কয়টা কলাম? 1 নাম্বার রোতে এসে আমার কলাম হচ্ছে 5টা। সো আমি 5টা প্রিন্টএফ করব। কি প্রিন্টএফ করব? জাস্ট হচ্ছে 1। সো আমরা কি করলাম? এখানে 1 প্রিন্ট করে দিলাম, আর কোনো কাজ নাই কিন্তু আমার এখানে। সো এই ভিতরের লুপটা, ইনার লুপ আমাকে যেহেতু কলাম দেয়, আমাকে 5টা কলাম যখনই আমার শেষ, মানে 5 বার 1 প্রিন্ট হবে, মানে আমার প্রথম লাইন শেষ। প্রথম লাইন শেষ হওয়ার পরে কিন্তু আমার নতুন রো। তো নিউ রো মানে হচ্ছে এই লুপের বাইরে আমার যে এই মানে আউটার লুপ, আউটার লুপের ভিতরে আমাকে এখানে একটা প্রিন্টএফ দিতে হবে, যা হচ্ছে নিউ লাইনের কাজটা করবে। ফাইন। সো যেটা হচ্ছে প্রথমে সে একটা রো আসতেছে, আই এর মান 1, প্রথম রোতে সে 5টা 1 প্রিন্ট করবে, করার পরে একটা নিউ লাইন নিবে, নিউ লাইন নেওয়ার পরে আবার হচ্ছে সেকেন্ড রোতে যাবে, মানে যেহেতু নিউ লাইন নিয়ে নিল সেকেন্ড রো মানে আই এর মান 1 ইনক্রিজ হবে, 2 নম্বর রোতে আসলো, 2 নম্বর রোতে আসার পর আবার জে এর মান 1 হয়ে যাবে, মানে আবার 5টা 1 প্রিন্ট করবে, আবার নতুন লাইন হবে। সেইভাবে আমরা আলটিমেটলি এটা পেয়ে যাব। আমরা যদি একটু রান করি, রান করে আউটপুটটা দেখি, দেখেন আমাদের আউটপুট কিন্তু ম্যাচ করে ফেলছে। ওকে, সো আমাদের প্রথম প্যাটার্ন ডান। এখন যদি এটাকে আমরা, যেহেতু হার্ড কোডিং বলতে বোঝাচ্ছি যে আমরা যেহেতু এখানে 5 ফিক্স করে দিছি, আমরা যদি এখানে 6টা রো 6টা কলাম দেখতে চাই তখন কিন্তু আমরা পারবো না, বা আমরা যদি এখানে 7টা রো 8টা কলাম দেখতে চাই তখন কিন্তু আমরা আর পারবো না, প্যাটার্নটা প্রিন্ট করতে পারবো না। তো এই জন্য আমরা যেটা করতে পারি, যদি আমরা স্কয়ার ম্যাট্রিক্স চিন্তা করি, যে ক্ষেত্রে যে আমার রো এবং কলাম সেম থাকবে, তাহলে আপনাকে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে, যেটা হচ্ছে আপনার রো কলাম সংখ্যা বলে দিবে। সো মানে একটা স্ক্যানএফ করতে হবে। সো আমরা একটা রো কলাম নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এবং আমরা এখানে একটা স্ক্যানএফ করলাম। যদি আমরা স্কয়ার ম্যাট্রিক্স চিন্তা করি আর কি, আর যদি আপনি এটাকে র কলাম আপনার মতো চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি দুইটা আলাদা আলাদা স্ক্যানএফ করবেন। তো আমি স্কয়ার ম্যাট্রিক্সটা দেখাচ্ছি। %d অ্যাড্রেস অফ র কলাম। সো আপনি এখানে প্রিন্টএফ করে দিতে পারেন একটা বোঝানোর জন্য, প্রোগ্রামটাকে সহজ করার জন্য। এটা আপনার এই আউটপুটের যদি অংশ না, জাস্ট নিজেদের বোঝার সুবিধার্থে, যাতে কনসোল রান করলে বুঝেন কি প্রেস করতে হবে। এন্টার। ওকে, সো আমরা স্কয়ার ম্যাট্রিক্সের রেঞ্জটা দিয়ে দিব প্রথমে, তারপর সেই অনুযায়ী আমরা তাহলে এখানে 5 আর দিব না, 5 না দিয়ে যে র কলাম যে কথাটা লিখছিলাম, যে ভেরিয়েবলটা আমরা নিচ্ছিলাম, সেইটাই আমরা এই দুই জায়গাতে দিয়ে দিব। তাইলে সেই অনুযায়ী আমার লুপ আগাবে, এখানেও সেম কাজ হবে। ওকে, এবার যদি আমরা রান করি সেম প্রোগ্রাম, দেখেন আমাকে প্রথমে বলে দিচ্ছে যে এন্টার রেঞ্জ অফ স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্সের রেঞ্জ আমি ধরলাম এখন 6 দিলাম। এবার দেখেন আমাকে 6টা রো 6টা কলাম দেখাচ্ছে। এবার যদি আমরা এখানে এটাকে সেম প্রোগ্রামটাকে রান করে আমরা এখানে 10 দেই,
কি হলো? ওকে ফাইন। তো ধরেন আমরা যদি এখানে 10 দেই তাইলে আমার এখানে আউটপুটে আসবে দেখেন 10টা রো 10টা কলাম। সো সিম্পল। তো আশা করি প্রথম প্রোগ্রাম সবাই বুঝতে পারছে যে প্রথম প্যাটার্ন কিভাবে নিয়ে আসতে হবে। দ্যাটস গুড। প্রথমটা একটু ভালো করে দেখাচ্ছি আবারও। এখন হচ্ছে এই প্রথম প্রোগ্রামের ক্ষেত্রে আপনার কাছে মনে হলো যে না আপনি স্কয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করবেন, আপনার রো কলাম সংখ্যা আপনি চেঞ্জ করবেন, মানে 5টা রো 10টা কলাম নিতে পারেন, বা 10টা কলাম মানে 6টা রো এরকম আপনি কাজ করতে চান। তো সেক্ষেত্রে আপনি দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল দিবেন, একটা রো একটা কলাম। আপনি সেখানে বলবেন আপনি এন্টার রো ভ্যালু বা রো নাম্বার, একটা কিছু লিখলে নাকি এখানে আপনি প্রথমে শুধু একটা ভেরিয়েবল স্ক্যানফ করলেন, সেম এজ আবার স্ক্যানফ শিট, সেম এজ আপনি এখানে আবার একটা কাজ করেন, এখানে হচ্ছে আপনি কলাম সংখ্যা বলে দেন, আপনি এখানে বলে দেন যে ইয়েস ইটস কলাম। ফাইন। এবার যদি আপনি এখানে শুধু রো দিবেন আর এখানে শুধু কলাম ব্যবহার করবেন, এবার আপনার কাছে দুইটা আলাদা স্ক্যানফ চাবে এবং সেই অনুযায়ী আপনাকে রো কলাম দেখতে পাবেন। সো এন্টার রো নাম্বার, ধরুন আমি হচ্ছে 5টা রো নিব, আমি ধরুন কলাম নিব 10টা। ইয়েস, দেখেন 5টা রো মানে 5 লাইন আসছে, কলাম কিন্তু 10টা আসছে। সো দ্যাটস ইট, আমরা রো কলামের কনসেপ্টটা ক্লিয়ার হলাম। সো আপনি যদি এই প্রবলেম সলভ করতে যান সেক্ষেত্রে আপনাকে যেহেতু প্যাটার্ন এখানে স্কয়ার ম্যাট্রিক্সের ইয়াটা দেয়া, আপনি চাইলে স্কয়ার ম্যাট্রিক্স দিয়ে কাজটা করে ফেলতে পারেন। ফাইন, প্যাটার্ন 1.1 সলভড। এবার হচ্ছে আমরা 1.2 তে একটু বোঝার ট্রাই করি। আচ্ছা 1.1 এ কোনো সমস্যা আছে কিনা কারো? এখনো যদি বিগিনার লেভেলে কেউ থাকেন, যে সমস্যা থাকে বলতে পারেন, ভয় পাওয়ার কিছু নাই, যে আপনি পারেন না দেখে কিন্তু আমি এগুলো দেখাচ্ছি। সো যদি আপনার প্রশ্ন থেকে থাকে আপনি প্রশ্ন করতে পারেন, কারণ যেহেতু আজকে প্রবলেম সলভিং ক্লাস, সো আপনি যত প্রশ্ন করবেন প্রত্যেকটারই আনসার দেওয়া হবে, যতই মানে সিলি কোয়েশ্চেন হোক না কেন। সো কারো কোনো প্রথম প্যাটার্ন 1.1 প্যাটার্নে কোনো সমস্যা আছে কিনা? সাজ্জাদ একটু জোরে বলতে হবে। কলামের জায়গায় রো কলামের জায়গা রো বলতে বুঝি না, আপনার কথা আমার কাছে ক্লিয়ার আসে নাই। আপনি একটা আপনার ভিডিওটা মনে অন করা, ভিডিওটা অফ করেন, তাহলে আপনার কথা হয়তো ক্লিয়ার আসবে। স্যার লাস্টে ওই যে 2 নাম্বার সেকেন্ড যেটা আপনি মিউট করে ফেলছেন আপনাকে সাজ্জাদ। হ্যাঁ বলেন। লাস্টে স্যার কলামের জায়গায় যদি র ইউজ করা হয় তাহলে আচ্ছা, এই জায়গাতে আপনি বলতে চাচ্ছেন যে এই জায়গায় যদি আমরা র ব্যবহার করি তাহলে কি হবে, তাই তো? জি স্যার। তাহলে আলটিমেটলি এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে, মানে আপনার যে কয়টা রো ঠিক সে কয়টাই কলাম থাকবে আপনার। আমি দেখাচ্ছি আপনাকে, তো এখানে আমরা র লিখলাম, সো এটা আলটিমেটলি আপনার স্কয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে। স্কয়ার ম্যাট্রিক্স কেন, যে আমরা রো কলাম একসাথে নিয়েছিলাম ওই প্রোগ্রামের মতো হয়ে যাবে। ধরুন আমি এখানে রো নাম্বার দিলাম হচ্ছে ধরেন হচ্ছে আমি দিলাম এখানে 5 দিলাম, কলাম ধরেন আমি দিলাম এখানে হচ্ছে 20, কিন্তু দেখেন আপনার 20টা কলাম কিন্তু আসবে না। দেখেন আপনার কিন্তু 5টা রো 5টা কলামই আসছে। কেন 5টা কলাম আসছে? কারণ আপনি কলাম প্রিন্ট করার জন্য যে ইনার লুপ ছিল, ইনার লুপটা হচ্ছে আমাকে কলাম দেয়, সেখানে আপনি এই ইনার লুপটাকে চালাইছেন র সংখ্যা পর্যন্ত। তো র এর মান যেহেতু 5, সেই জন্য আপনার এই 1টা সে 5 বারে প্রিন্ট করবে। সে আপনি কলামের মান 20 দিলেও সে 20টা 1 প্রিন্ট করতেছে না। সে যে কারণে আপনি যদি এই জায়গায় র লিখেন তাহলে সেটা একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে, মানে আপনার যে কয়টা রো থাকবে ঠিক সে কয়টা কলাম আসবে। বুঝতে পারছেন? জি স্যার। এটা একটা জাস্ট মাথায় রাখবেন যে আউটার লুপ, প্রথম লুপ হচ্ছে আপনাকে রো দেয়, আর ইনার লুপ ভিতরের লুপ হচ্ছে আপনাকে কলাম দেয়। এটা ভালো করে বুঝতে হবে প্যাটার্ন মানে প্যাটার্ন প্রিন্ট করার আগে, যে কোনটা রো দিচ্ছে কোনটা কলাম দিচ্ছে। কারণ এই জায়গায় আপনি পেজ লাগাই ফেললে আসলে আপনি প্যাটার্ন আসলে প্রিন্ট করতে পারবেন না, আপনার জন্য সেটা প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ফাইন। সো এবার হচ্ছে আমরা প্যাটার্ন 1.2 তে যাব। ওকে ফাইন। সো 1.2 তে আমরা এ পর্যন্ত যতগুলো প্র্যাকটিস করব সবগুলাই হচ্ছে আমরা স্কয়ার ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করে কাজ করব। সো এই দুইটা লাইন আপাতত আমি হাইড করে দেই। আমরা যে কয়টা রো সেটা নিয়ে আমরা আসলে কাজ করব, রো কলাম একই জিনিস, এই জায়গাতে আমরা সেটা নিয়ে মানে কাজ করে ট্রাই করব। সো এবার হচ্ছে প্যাটার্ন 1.2। 1.2 তে দেখেন প্রথমবার 1 প্রিন্ট করতেছে, মানে প্রথম রোতে। খেয়াল রাখেন প্রথম রো এর সবগুলা কলামের মান কিন্তু 1। রো নাম্বার যখন 2 মানে সেকেন্ড রো এর সবগুলা কলামের মান 0। থার্ড রো, সেই থার্ড রো এর সবগুলা কলামের মান 1। অর্থাৎ আপনার রো এর মান যখন অড হচ্ছে মানে বেজোড় সংখ্যা হচ্ছে, তখন কিন্তু বেজোড় নামক রোতে আমরা 1 প্রিন্ট করতেছি,
আর জোড় সংখ্যার যুক্ত রতে আমরা হচ্ছে 0 প্রিন্ট করতেছি। এটুকু বুঝতে পারছেন প্যাটার্ন দেখে? আচ্ছা, সো আমাদের কাজ হবে আমরা যে 1 এবং 0 প্রিন্ট করব এটা আসলে কোন রতে। যদি আমরা অড সংখ্যক রতে পাই তাহলে অড রতে প্রিন্ট করলে আমরা 1 প্রিন্ট করব, আর যদি আমরা 0 পাই সেক্ষেত্রে আমরা হচ্ছে র নাম্বার যদি আমরা জোড় পাই সেক্ষেত্রে আমরা 0 প্রিন্ট করব। সো প্রথম কাজ, আমার একটা ভ্যালু নিলাম যে 5টা না 10টা, আমরা কয়টার মানে র কলাম নিব সেটা ফিক্সড করলাম। ওকে ফাইন। তারপর হচ্ছে লুপ চালালাম, প্রথম লুপ আমাকে বলে দিবে আমরা কয়টা র নিব। এরপর হচ্ছে কলাম। সো কলামের ক্ষেত্রেই হচ্ছে আমাদের প্রিন্টএফ এর এই কাহিনীটা এই জায়গায়। সো এই কলামে আসার পরে এই জায়গাতে 1 প্রিন্ট করার আগে আমাকে চেক করতে হবে, মানে কলামের ভ্যালুটা প্রিন্ট করার আগে আমাকে চেক করতে হবে আমি কি যে রতে আছি সেই রটা কি অড নাকি ইভেন। যদি আমার অড নামক র হয় তাহলে আমি সবগুলা কলামে 1 প্রিন্ট করব, আর যদি আমার রটা ইভেন হয় মানে জোড় হয় তাহলে আমি সবগুলা 0 প্রিন্ট করব। তাহলে আপনি এখানে একটা ইফ এলস ব্যবহার করতে হবে, কারণ আপনাকে অড ইভেন চেক করতে হচ্ছে। সো যদি আপনি ইফ ব্যবহার করেন তাহলে আপনি দেখেন আপনাকে র কে দিচ্ছে যে নাকি আই। আমরা জানি হচ্ছে আমাদেরকে আই হচ্ছে র এর সংখ্যাটা বলে দিচ্ছে। আই এর মান 1 হলে 1 নম্বর রো, আই এর মান 2 হলে 2 নম্বর রো, আই এর মান 3 হলে 3 নম্বর রো। অর্থাৎ আমাকে এসে চেক করতে হবে আই মডুলাস 2, মানে আই কে 2 দিয়ে ভাগ করে আমরা চেক করব যে এটা কি 1 কিনা। যদি আই কে 2 দিয়ে ভাগ করে আমরা ভাগশেষ 1 পাই তাহলে আমরা বুঝে নিব সে একটা হচ্ছে মানে এই র নাম্বারটা হচ্ছে বেজোড় সংখ্যা, মানে আই এর মান বেজোড়। আই এর মান যদি বেজোড় হয় তাহলে বেজোড় সংখ্যক র, আই এর মান যদি ইভেন হয় তাহলে ইভেন নামক র। তো যদি আমরা বেজোড় নামক রতে পাই সেখানে আমরা প্রিন্টএফ করব হচ্ছে আমরা জানি আমরা যখনই আমরা বেজোড় পাচ্ছি সেখানে আমরা প্রিন্টএফ 1 করতেছি। ফাইন। আর যদি সেটা বেজোড় না হয় জোড় হয়ে যায়, এলস মানে তো জোড় হবে অলওয়েজ, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব হচ্ছে 0, মানে কলামের সবগুলা ভ্যালুর মান হয়ে যাবে 0। দ্যাটস ইট। তারপর হচ্ছে এই কলাম সবগুলা প্রিন্ট হওয়ার পরে একটা নতুন লাইন যাবে, আবার আই এর মান চেঞ্জ হবে, তারপর সে অনুযায়ী আবার অড ইভেন চেক করবে এবং সেটা কাজ করবে। আমরা যদি একটু রান করে দেখি যে আসলে আমাদের আউটপুট ঠিক মতো আসতেছে কিনা তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। ওকে ফাইন। আমরা এই প্যাটার্ন 1.2 দেখতে চাচ্ছি, সো আমরা 5 দিলাম, দেখেন আমাদের প্যাটার্ন ম্যাচ করে ফেলছে। ক্লিয়ার? সো এইটা যদি অনেকের যারা বিগিনিং লেভেলে তাদের অনেকের এখনো বুঝতে সমস্যা হতে পারে, তো তাদের জন্য আমি এটাকে আরেকটু এলাবোরেট করে বোঝানোর ট্রাই করি। সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটু কি শেয়ার দেওয়া যায়, আচ্ছা একটা ওকে পেইন্ট শেয়ার করি। ওকে ফাইন। সো আমাদের কাজ হচ্ছে আমরা এখানে প্রিন্ট করব প্রথম যদি র হয় সেক্ষেত্রে হচ্ছে সবগুলো 1, আমরা কলম নেই এখান থেকে, প্রথমে হচ্ছে সবগুলা 1, পরেরটাতে হলো 0। আচ্ছা, এটা যদি কাজ হয় তাইলে আপনাদেরকে প্রথমে দেখাই, যারা মানে বিগিনিং লেভেলের আছেন তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, কারণ এটা বুঝলে আপনাদের বাকি সবগুলা মানে বুঝতে সহজ হয়ে যাবে। কারণ 1 বাই 1 যত আমরা পড়ে যাব তত প্যাটার্ন গুলো একটু মানে কমপ্লেক্স প্যাটার্ন, সো শুরুর দিকের গুলো ভালো করে বোঝা উচিত। তো দেখেন আই এর মান যখন 1, আমরা এই প্রথম লুপ, তো এখানে আই ইকুয়াল টু 1। ওকে ফাইন, আমরা আই ইকুয়াল টু 1 পেলাম। আই এর মান যখন 1 আমাদের এই কন্ডিশন ট্রু, কারণ রো এর মান হচ্ছে 5। তো কন্ডিশন যেহেতু ট্রু হচ্ছে তখন আমরা জে এর ভিতরে যাচ্ছি। তো আই এর মান 1 হলে প্রথমে এসে জে এর মান পেলাম হচ্ছে 1 পাচ্ছি। ওকে ফাইন। জে এর মান যদি 1 হয় এইটা ট্রু হচ্ছে, এইটা ট্রু হওয়ার পরই সে আমাকে এই যে আই কিন্তু আমাকে বলে দিচ্ছে রো, মানে এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, এটা 3 নম্বর রো। সো এই যে 1 2 3 কয় নাম্বার রো সেটা বলে দিচ্ছে আমাকে আই। সো আই এর মান যেহেতু 1, আমরা যেতে এসে কলাম প্রিন্ট করার আগে, মানে এটা প্রত্যেকটা হচ্ছে একটা করে কলাম, এই কলামগুলো প্রিন্ট করার আগে আমরা চেক করে নিব যে এই আই যে আছে এই আই এর মান বেজোড় নাকি জোড়। যদি বেজোড় হয় তাহলে আমরা কলাম সবগুলোতে 1 প্রিন্ট করব, আর যদি জোড় হয় সবগুলোতে 0 প্রিন্ট করব। সো ফার্স্ট আমরা এই আইটাকে আমরা চেক করতে হচ্ছে যে সে বেজোড় কিনা। সো এই বেজোড় চেক করার জন্য আমরা দেখেন আমরা জে কে কিন্তু ভাগ করি না, কারণ আমরা কলাম নিয়ে কাজ করতেছি না, আমরা র নিয়ে কাজ করতেছি। সো র আই কে 2 দিয়ে ভাগ করলে মধ্যখানে যেহেতু মডুলাস চিহ্ন ব্যবহার করছি,
এই মড চিহ্নটা আমাকে ভাগশেষ দেয় রিটার্ন। এটা আমরা অপারেটর যখন আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেখানে আমরা শিখে আসছি। সো এই মডুলাস চিহ্ন যেহেতু ভাগশেষ দেয়, সো আই এর মান যদি হয় 1, 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1ই থাকে, ভাগফল না ভাগশেষ। সো ভাগশেষ আমরা এখান থেকে 1 পাচ্ছি, 1 এর সাথে 1 ম্যাচ করলো, দ্যাট মিন্স যেহেতু ভাগশেষ 1 পাওয়া যায়, সো এটা একটা বেজোড় সংখ্যা। তো যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে আমরা j এর মান যখন 1, আমরা প্রথমেই একটা 1 প্রিন্ট করলাম। ওকে, সো আমরা প্রথমে একটা এখানে 1 প্রিন্ট করলাম, j এর মান যখন 1। এবার দেখেন এই j এর মান 1 হওয়ার পরে আবার এখানে হচ্ছে আমরা এই জায়গাতে যাচ্ছি, যাওয়ার পরে j এর মান হচ্ছে 2। আগে j এর মান 1 ছিল, এবার j এর মান হয়ে যাচ্ছে 1 থেকে 2। তো j এর মান যখন 2 হবে, আমার আগেই কন্ডিশন চেক করে দেখছি i এর মান 2 দিয়ে ভাগ করলে সেটা বেজোড় হচ্ছে। সো যেহেতু আবারও i এর মান আর চেঞ্জ হচ্ছে না, i এর মান কিন্তু 1 এখনো আছে, সো এবার কিন্তু আবার আপনি আরেকটা 1 পাবেন। সো আমরা আরেকটা 1 প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে এলসি আর যাবে না, আবার j এর মান চেঞ্জ হবে, j এর মান হবে 3। 3 চেঞ্জ হওয়ার পরে আবার আমরা দেখবো এটা একটা বেজোড় সংখ্যা i এর মান, সো আমরা আরেকটা 1 পাবো। এইভাবে আমরা 5টা 1 পাবো। j এর মান যখন 5 থেকে 6 হয়ে যাবে, তখন আসলে আমাদের ভিতরের লুপ, মানে যে ইনার লুপের কন্ডিশন ফলস হয়ে যাবে। আর কন্ডিশন যখন ফলস হবে, তখন আমরা একটা নিউ লাইন প্রিন্ট করব। নিউ লাইন প্রিন্ট করা মানে আমরা এই জায়গায় চলে আসবো, মানে এই লাইনে আর থাকবো না। ফাইন, এই জায়গাতে আসার পরে নিউ লাইন প্রিন্ট করার পরে আবার এই লুপ শেষ হবে, তার মানে আমরা কিন্তু এখন এই জায়গায় চলে আসলাম। এবার দেখেন i এর মান আর 1 নেই, i এর মান এখন হয়ে যাবে 1 ইনক্রিমেন্ট হয়, i এর মান হয়ে যাবে এখন 2। সো আমরা এখন i এর মান পাচ্ছি 2। সো i এর মান 2 এর জন্য আমরা আবার লুপে প্রবেশ করলাম, প্রবেশ করার পর আবার দেখতে পাচ্ছি j এর মান 1। তাহলে আবার কিন্তু j এর মান আগে যাই থাকুক না কেন, এখন j এর মান নতুন করে আবার 1 হয়ে যাচ্ছে। সো j এর মান যদি 1 হয়, এবার i এর মান কিন্তু এখন 2, নট 1, খেয়াল করেন, এবার i এর মান 2। তো যেহেতু i এর মান 2, 2 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগশেষ 0 পাবেন, মানে আপনি তখন 1 পাচ্ছেন না। তো এই পাশে 0 আর এই পাশে 1, কন্ডিশন যেহেতু ফলস, আমরা ইফ এ প্রবেশ না করে আমরা তখন এলস এ প্রবেশ করব। আর এলস এ প্রবেশ করলে আমরা একটা 0 পাবো। সো আমরা প্রথমে একটা 0 প্রিন্ট করলাম। 0 প্রিন্ট করার পরে আবার j এর মান 1 থেকে এখন হয়ে যাবে 2, কারণ যেহেতু এই লুপ শেষ, এখন j এর মান এখানে হয়ে যাবে 2। তো j এর মান 2 হলে i এর মান যেহেতু আর চেঞ্জ হচ্ছে না, i এর মান 2ই আছে এখনো, সো আমরা আবারও এলস এ প্রবেশ করব, আমরা আরেকটা 0 প্রিন্ট করব। এভাবে আবার j এর মান 2, 3, 4, 5 পর্যন্ত হবে, এবং আমরা পাশাপাশি এরকম 1 বাই 1 আমরা 5টা 0 প্রিন্ট করব। করার পরে যেহেতু j এর মান হয়ে যাবে 6, আর 6 হয়ে গেলে কন্ডিশন ফলস, তখন আমরা আবার একটা নিউ লাইন নিব, এবং নিউ লাইন নেওয়ার কারণে আমরা এই লুপে আসব, এবং এই লুপে আসলে আবার i এর মান হয়ে যাবে এখন 3। সো আবার যদি i এর মান 3 হয়, আশা করি আপনারা বুঝে গেছেন, আবার j এর মান 1 হবে। সো j এর মান আবার 1 হলো, এখন কিন্তু আর j এর মান আগের মতো 5, 6 কিছু নাই, আবার নতুন করে 1 হবে, সাইন হচ্ছে 1। সো j এর মান যদি আবার 1 হয়, এবার i এর মান 3, এই যে এই জায়গায় i এর মান 3 হয়ে গেছে। তো 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে, সো আমরা আবার 1 পাবো। সো এইভাবে আলটিমেটলি আবার j এর মান 5টা হবে, 5টা 1 প্রিন্ট করবে, নিউ লাইন নিবে, i এর মান চেঞ্জ হবে, চেক করবে, প্রিন্ট করবে। সেইভাবে আমরা আসলে আমাদের আউটপুটটা পেয়ে থাকি। সো যারা বিগিনিং লেভেলে আছেন বা যাদের কনফিউশন ছিল, তাদের কি কনফিউশন আশা করি সলভ। তারপর যদি কারো কোনো কোয়েশ্চন থেকে থাকে প্যাটার্ন নাম্বার 2 নিয়ে, আপনারা প্রশ্ন করতে পারেন। যদি প্রশ্ন না থাকে, আমরা পরের প্যাটার্নে যাব। সো কারো কোনো প্রশ্ন আছে কিনা প্যাটার্ন 1.2 নিয়ে? নাই, দ্যাটস গুড। আমি আবার বলতেছি, যত সিলি প্রশ্ন হোক, যদি আপনার মনে প্রশ্ন থেকে থাকে আপনি করে ফেলবেন, কারণ আজকে যত সিলি প্রশ্নই হোক সবগুলো প্রশ্নের আনসার দেওয়া হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্যাটার্ন 1.3 দেখি। 1.3 তে এবার দেখেন, আপনি যদি প্যাটার্ন 1.2 ভালো করে বুঝে থাকেন, তাহলে আপনার জন্য প্যাটার্ন 1.3টা সহজ হয়ে যাওয়ার কথা। কারণ পার্থক্য হচ্ছে, প্যাটার্ন 1.2 তে আপনি 1 বসাচ্ছিলেন বেজোড় নামক রোতে, আর 0 বসাচ্ছিলেন জোড় নামক রোতে। প্যাটার্ন 1.3 তে বলতেছে যে আপনি 0 বসাবেন কলাম যখন বেজোড় সংখ্যা হবে। এখন আর কিন্তু রো না, কলাম যখন বেজোড় হবে তখন আপনি 0 বসাবেন, কলাম যখন মানে জোড় হবে, ইভেন হবে, তখন আপনি 1 বসাবেন। মানে এবার আপনি চেক করতে হবে কলাম সেটা জোড় নাকি বেজোড়। যদি কলাম জোড় চেক করে আপনি জোড় পান, তাহলে কলামে আপনি 1 প্রিন্ট করবেন, আর যদি আপনি কলামটাকে বেজোড় পান, তাহলে আপনি 0 প্রিন্ট করবেন। তো আশা করি আপনি প্যাটার্ন 1.3 এর লজিকটা পেয়ে গেছেন। যদি লজিকটা পান, তাহলে এবার একটু আপনি
নিজের একটু চিন্তা করেন যে আসলে আমাদের কন্ডিশনের কোন জায়গায় চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে 2 মিনিট একটু পজ করলাম, আপনারা একটু চ্যাট বক্সে জাস্ট হচ্ছে এই ফর লুপ থেকে শুরু করেন, এই ফর লুপটুকু আমাদের কি লিখতে হবে আপনারা একটু জাস্ট চ্যাট বক্সে লিখেন। সো আপনি যারা বিগিনিং লেভেলের তারা আসলে যদি প্রবলেম ফেস করেন তাহলে বোঝা যাবে আপনি এখনো ক্লিয়ার না। সো আপনারা এই কাজটা একটু চ্যাট বক্সে করেন, আমি রেকর্ডার পজ করি এবং আপনাদের 2 মিনিট সময় দিই আপনার চ্যাট বক্সে রিপ্লাই দেওয়ার জন্য। পজ করা, ইয়েস। আচ্ছা, সো যেটা হচ্ছে যে আমরা এই অর্ধেকটা আমরা করে ফেলছি। সো আমরা যদি এই অর্ধেক আমাদের ডান থাকে, এখন আমাদের কাজ হচ্ছে এই অর্ধেকের লজিকটা খুঁজে বের করা। সো এই অর্ধেকের লজিকটা কি হতে পারে দেখেন, আপনার কাজ হচ্ছে প্রথমে রয়ের মান যা থাকবে তা থেকে আপনি যেমন আপনি এখানে যখন রয়ের মান 1, আপনি 1 নাম্বার রোতে আপনি একটা মাত্র ভ্যালু প্রিন্ট করতেছেন, 2 নাম্বার রোতে আপনি 2টা ভ্যালু প্রিন্ট করতেছেন, 3 নাম্বার রোতে 3টা ভ্যালু প্রিন্ট করতেছেন। বাট আপনি যেখানে একটা ভ্যালু প্রিন্ট করতেছেন তার আগে আপনি 4টা স্পেস নিচ্ছেন, অর্থাৎ আপনার যে রোতে আপনি আছেন সেই রো থেকে আপনি জাস্ট কলামটাকে বিয়োগ করে ওগুলোকে স্পেস দিবেন এবং লাস্টে যে আপনি ভ্যালুটা প্রিন্ট করবেন। আমি যদি ক্লিয়ার করতে না পারি সেক্ষেত্রে আমি আবারও বলতেছি, যেমন ধরেন আপনাদের এখানে হচ্ছে কলাম হচ্ছে টোটাল আমার 5টা, সব জায়গাতে এই লাইনেও 5টা কলাম, এই লাইনেও 5টা কলাম, এই লাইনেও 5টা কলাম, সব জায়গাতে আমার 5টা কলাম নিতে হচ্ছে। পার্থক্য হচ্ছে যে আমার 1 নম্বর রোতে থাকলে আমি 4টা কলামে স্পেস দিচ্ছি, 2 নম্বর রোতে থাকলে আমি 3টা কলামে স্পেস দিচ্ছি, 3 নম্বর রোতে থাকলে আমি 2টা কলামে স্পেস দিচ্ছি, মানে আমাকে আগে স্পেসটা দিতে হবে। সো আমরা এখানে যেটা করব, প্রথমে একটা লুপ দিব, আমাকে এখানে কিন্তু লুপ মানে ডাবল লুপ ব্যবহার করতে হবে যেহেতু একটা স্পেসের একটা কাহিনী আছে এখানে। ওকে ফাইন, সো আপনি একটা লুপের ভিতরে কাজটা করে ফেলতে পারেন আই থিংক। সেক্ষেত্রে আপনাকে প্রথমে জের মান হচ্ছে 1, এইটা চলবে হচ্ছে আপনার রো পর্যন্ত, মানে যেহেতু 5টা কলাম মানে 5টাই কলাম হবে, 5টা রো 5টা কলাম হচ্ছে ফাইন। এবার প্রিন্টএফ এর ক্ষেত্রে আসার পর আপনাকে শুরুতে, আমার কথা যদি বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে বলবেন যে স্যার কথা ক্লিয়ার যাচ্ছে না। ওকে, সো এখানে আসার পরে ইফ আমরা যদি পাই এটা হচ্ছে কলাম হচ্ছে 4টা, সো 4টা যদি হয় ওকে ফাইন, জের মান 1 হলো, 5টা রো প্রিন্ট হলো, করলাম, করার পরে আমার কাজ হবে স্পেস প্রিন্ট করা। স্পেস কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করব, যতক্ষণ পর্যন্ত জের মান ছোট হবে অথবা সমান হবে রো মাইনাস আই। ইয়েস, রো মাইনাস আই যদি হয় তাহলে রো এর মান 5, 5 মাইনাস আই এর মান প্রথমবার 1, তাহলে ততবারই সে হচ্ছে স্পেস প্রিন্ট করবে। ফাইন, স্পেস প্রিন্ট করলাম। তাহলে যখন আই এর মান যখন 1, তখন রো এর মান যদি হয় আমাদের 5, 5 মাইনাস 1 মানে 4টা স্পেস প্রিন্ট করবে। ওকে ফাইন, এলস হলে কেবল এটা হচ্ছে এর অংশ, এলস হলে আমরা প্রিন্ট করব। আচ্ছা, কেউ মনে হয় মেসেজ দিচ্ছেন আমাকে, দেখি তার মেসেজটা কি। 5 মাইনাস আই ইন্টু 2 একজন এরকম বলছেন। আচ্ছা ঠিক আছে, দ্যাটস গুড বিজ্ঞ। আপনি যেটা দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালুটা প্রিন্ট করব কোন লুপে? আপনি কি ডাবল লুপের ব্যবহারের কথা বলতেছেন? মানে না স্যার, আলাদা, এটার বাইরে ইউজ করতে হবে। আচ্ছা তাহলে এটা আমি যদি বলতেছি। আচ্ছা এভাবে দিয়ে দেখি হয় কিনা, এভাবে দিলে মনে হয় আমরা একটা লুপের ভিতরে কাজটা করে ফেলতে স্যার পারবো। আমি জি জাস্ট স্যার। আমিও কিন্তু আপনাদের মতো এখন ইনস্ট্যান্ট চিন্তা করে এটা সলভ করতেছি। সো আমরা এখানে একটা পার্সেন্টেজ ডি দিয়ে এখানে আমরা হয়তো প্রিন্ট করব, আমার ইলেকট্রিসিটি চলে আসছে, দ্যাটস গুড। ওকে, তাহলে এখানে আমি প্রিন্ট করব হচ্ছে আই এর মান 1 হয়। আচ্ছা আপাতত আই এর মানে প্রিন্ট করে দেখি কি আসে আমাদের আউটপুটে। আচ্ছা তাহলে এক্ষেত্রে একটুকুকে আমার কমেন্ট আউট করে দিতে হবে, নইলে আবার এরর দেখাবে। ওকে,
প্রোগ্রাম রান করি, দেখি আসলে আমাদের আউটপুটে কি আসে। ইয়েস, ধরেন 5 দিলাম। ওকে ফাইন, তার মানে আমাদের স্পেস ঠিক মতো আসতেছে। এবার হচ্ছে জাস্ট এই যে 1 2 3 4 5 এখানে জাস্ট হচ্ছে ভ্যালুগুলোকে এনশিওর করতে হবে, তাই না? সো এবার দেখি আমরা ভ্যালু কি এনশিওর করলে আমাদের এই কাজটা হয়ে যাবে। এটা এনশিওর হয়ে যাবে এখানে যদি আমরা জে এর মান প্রিন্ট করি তাহলে দেখি আউটপুট কি আসে। এখানে জে এর মান ওকে, জে এর মান প্রিন্ট করলে ফাইন 5 4 5 3 4 5 2 3 4 5 1 2 3 4 5, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই কি রকম, আমাদের চাই হচ্ছে এরকম 1 তারপর 2 1 তারপর 3 2 1, আমরা এই জিনিসটা চাই, তাই তো? আচ্ছা, সো এবার বলেন এখানে কি লজিক দিলে আমরা এই জিনিসটা পাবো। 1 প্রথমে, মানে প্রথমে 5 না পেয়ে 1 পাবো। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে জে এর মান শুরু করতে হবে 5 থেকে, মানে রো এর মান যত জে এর মান তত হবে, এটা আমাকে এনশিওর করতে হবে। এবং এইখানের কন্ডিশনটাকে আমরা যদি উল্টায়া দেই এবং এইখানে যদি আমরা 1 দিয়ে দেই এবং প্রতিবার যদি আমরা 1 মাইনাস মাইনাস করি, এটা মাইনাস মাইনাস করার কাহিনী কি বুঝতেছেন? যারা একটু উইক তারা আমাদের সাথে থাকেন, আশা করি আপনাদেরকে বুঝে যাবেন। আমি বলে দিচ্ছি, যেহেতু আমাদেরকে কিন্তু প্রিন্টএফে দেখেন প্রথমে 1 তারপরে কিন্তু মানে বড় থেকে ছোটতে আসতে, যেমন 5 4 3 2 1, মানে বড় থেকে ছোটতে আসতে হচ্ছে। এজন্য আমাদের কিন্তু শুরুই করতে হচ্ছে বড় ভ্যালু থেকে এবং প্রতিবার 1 1 করে ডিক্রিমেন্ট করতে হচ্ছে। সেই জন্য আমরা এখানে এইরকম কন্ডিশন দিয়ে ট্রাই করতেছি। সেক্ষেত্রে আমার এখানে কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, জে এর মান yes 1 1 2 1, আমার মনে হয় এবার প্যাটার্নটা মিলে গেছে। এই যে আমাদের প্যাটার্ন 1 2 1 3 2 1 4 3 2 1 5 4 3 2 1, ইয়েস মিলে গেছে। সো এইটুকু বুঝেন নাই, মানে এই যে মাত্র যে প্যাটার্নটা প্রিন্ট করলাম, এই যে 1 2 1 3 2 1 4 3 2 1 5 4 3 2 1, এই যে প্যাটার্নটা প্রিন্ট করলাম, যদি আমরা এখানে 6 দেই তাহলে আমরা এভাবেই দেখতে পাচ্ছি 1 2 1 3 2 1 4 3 2 1 আর 6 5 4 3 2 1, এটা পাচ্ছি। তো এই প্যাটার্ন বুঝেন এমন কেউ আছেন? হ্যাঁ বলেন। এই n মানে হচ্ছে আমরা যে র সংখ্যা, আমি আপনাদের বোঝার সুবিধাতে দিয়ে n কে আমি এখানে n মানে কিন্তু এই যে আমরা এই প্রোগ্রামে র যেটা দিছিলাম, এই যে র, এই যে স্ক্যানএফ, এটাই হচ্ছে এখানে n, নাথিং এলস। ঠিক আছে, সো আমরা n নিলাম, মানে আমাদের র সংখ্যা বলে দিবে। প্রথমবার আমরা চলবো হচ্ছে, যেহেতু র এর সংখ্যা আমরা কোনো চেঞ্জ হয় নাই, এটার ক্ষেত্রে র যে সংখ্যা এটার জন্য র সেম, সো আমরা র সেম রাখলাম। দেন হচ্ছে ইনার লুপে প্রবেশ করলাম। ইনার লুপে আসলে যাওয়ার পর আমাদের এই কাজটা করতে হবে। সো প্রথমে দেখেন, প্রথম যে লুপটা চালাচ্ছি আমরা এখানে, জে এর মান 1 হচ্ছে এবং যে আই পর্যন্ত চলবে, মানে এটা হচ্ছে আমার এই যে প্রথম এই 1টা প্রিন্ট হলো, পরের বার 1 2 প্রিন্ট করবে, 1 2 3 প্রিন্ট করবে, এইটা এনশিওর করার জন্য আমরা এই লুপটা চালাচ্ছি। অর্থাৎ আমার যখন আই এর মান 1, তখন দেখেন জে এর মান 1, এটা আই এর সাথে ম্যাচ করে এবং এটা প্রথমবার একটা ভ্যালু আমাকে প্রিন্ট করে দেখাবে। মানে জে এর মান যখন 1, আই এর মান 1, সো কন্ডিশন 1 এর বেশি যাবে না। জে এর মান 2 হলে এটা প্রিন্ট করবে না। সো 1 প্রিন্ট করার পরে এটা পজ হয়ে যাচ্ছে, মানে এই লুপ থেকে বের হয়ে যাচ্ছে। সো এই লুপ থেকে বের হওয়ার পরে এবার আমার কাজ হচ্ছে স্পেস প্রিন্ট করা। তাহলে স্পেস হচ্ছে এই মধ্যখানে কয়টা স্পেস আছে সেটা আমাকে প্রিন্ট করতে হবে। সো আমাদের এখানকার প্যাটার্ন হচ্ছে, আমরা একটু প্যাটার্নটা আগে আঁকতে হবে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। যেমন এখানে দেখেন, কাউন্ট করবেন কয়টা স্পেস দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, দেওয়ার পরে 9 দিলাম, দেওয়ার পরে যদি আমরা আবার 1 দেই, ফাইন। তারপরে হচ্ছে আবার 1 2 দিচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 7, দেওয়ার পরে মনে হয় 2 1, ইয়েস। তারপরে হচ্ছে আমরা 1 2 3 দিচ্ছি, স্পেস কাউন্ট করবেন 1 2 3 4 5 3 2 1, তাহলে আমরা এখানে স্পেস দিছিলাম কয়টা, 9টা, তাই তো? 1 2 3 4 স্পেস 1 2 3টা 4 3 2 1, তারপর 1 2 3 4 5 5 4 3 2 1, ম্যাচ করছে, ম্যাচ করে না, তার মানে স্পেস বেশি দিয়ে দিয়েছি, শুরু থেকে একটা স্পেস কমাই, এখানে উপরে 8টা প্রত্যেকটা থেকে একটা স্পেস কমাই, স্পেস আরেকটা করে কমবে না, বেশি হয়ে যাচ্ছে এবার। এই ঠিক আছে, তাই না? প্যাটার্ন তো এবার ম্যাচ করছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমরা হিসাব করবো স্পেস কয়টা করে লাগছে। দেখি আমাদের প্রথম থেকে কয়টা স্পেস লাগলো, 1 2 3 4 5 6 7 8, 8টা স্পেস। ওকে ফাইন, এখানে আমাদের স্পেস লাগতেছে 8,
পরের রোতে আমাদের স্পেস লাগতেছে কয়টা আমরা একটু হিসাব করি। এখানে কিন্তু স্পেস লাগবে আমাদের 6টা লাগার কথা। দেখি 1 2 3 4 5 6, ইয়েস 6টা। পরেরটাতে আমাদের স্পেস লাগবে 1 2 3 4, 4টা। এবং এইটাতে আমাদের স্পেস লাগবে হচ্ছে 1 2, 2টা, ইয়েস। এবং এখানে কোনো স্পেস নাই। সো এই যদি হয় আমাদের স্পেসের কাহিনী। এবার হচ্ছে আমরা এই যে লুপ, এই লুপের সাহায্যে আমরা এই 1টা প্রিন্ট করে ফেললাম। 1 প্রিন্ট করার পরে এবার আমার কাজ হচ্ছে আমাকে এনশিওর করা যে এখানে স্পেস যেন 8টা হয়, মানে এই 8টা হওয়া 6টা হওয়া, এই লজিকটা আমাকে এখন ফাইন্ড আউট করতে হবে। আমি একটু আমার হটস্পটটা মোবাইল ডাটা থেকে রাউটারে কানেক্ট করে নেই, এক মিনিট। ইয়েস, ফাইন। হটস্পট অফ করে দেই, ফাইন। আচ্ছা, সো দেখেন আমরা এখানে হচ্ছে প্রথমবার 8টা র যখন 2 হচ্ছে, দেখেন সেকেন্ড রো যখন, সেকেন্ড রোতে কিন্তু আমরা 4টা মানে ভ্যালু দিচ্ছি, মানে স্পেস আমরা 6টা দিচ্ছি। টোটাল আমার কলাম সংখ্যা কিন্তু 10, 10টা কলাম। হিসাব করেন 10টা কলাম আমার যখন 1 নাম্বার রো, সেক্ষেত্রে 1 × 2 মানে 2টা স্পেস দাও আমরা কমাবো। পরের রোতে যখন যাব আমার রো সংখ্যা হচ্ছে 2, সো 2 নাম্বার রোতে গেলে 2 × 2 মানে 4টা স্পেস আমরা কম দিব, মানে 10টা থেকে 4টা স্পেস কম দিব। পরেরটাতে যখন যাব 3 নাম্বার রো, 3 নাম্বার রো মানে হচ্ছে 3 × 2 মানে 6, মানে 6টা স্পেস আমরা কম দিব, মানে 6টা স্পেস কম দিলে আলটিমেটলি আমরা 4টা স্পেস পাই। সো এইভাবে আমাদেরকে কাজটা করতে হবে। সো এই জন্য আমাদের পরের যে লুপটা দিচ্ছি সেই স্পেস দেওয়ার জন্য আমাদের কিন্তু টোটাল হিসাব করতে হচ্ছে 10টা ধরে হিসাব করতে হচ্ছে। তো এই জন্য আমরা দেখেন এখানে জে এর মান দিলাম, সরি এই লুপে দেখেন আই এর মান যে দ্বিগুণ হবে, দ্বিগুণ থেকে আমাদের আসলে স্পেস শুরু। আই এর মান যদি এখানে 1 হয় তাহলে 1 × 2, 2 ভাগ দিয়ে মানে বাদ দিয়ে দেন, তার মানে আপনি 8টা স্পেস দিতে পারবেন। আপনার যদি আই এর মান 2 হয় তাহলে 2 × 2 4, তাহলে আপনি 4 বিয়োগ করে ফেলেন, তাহলে আপনি 6টা স্পেস পাচ্ছেন, মানে 10 থেকে আর কি। সো আই এর মান যদি 3 হয় 3 × 2, মানে প্রতিবার আই এর সাথে আপনি 2 মাল্টিপ্লাই করে যা হয় তারপরে যা বাকি থাকে সেগুলো আপনি প্রিন্ট করবেন। সো আমরা এই কাজটা এখানে করতেছি। দেখেন আমরা লুপ চালাচ্ছি জে এর মান আই × 2 দিয়ে। কেন 2 দিয়ে? কারণ আমাদের এইটুকু স্পেস প্রয়োজন নেই। এরপর পর্যন্ত n এর মান যদি 5 হয় তাহলে 5 × 2 মানে 10, তাহলে সে 10 পর্যন্ত যাবে এবং সে পরিমাণ স্পেস আমাদেরকে প্রিন্ট করে দিবে। ওকে, ফাইন। সো আমরা এখান থেকে আমরা স্পেস, মধ্যবর্তী স্পেসটা পাচ্ছি, অর্থাৎ প্রথমে 1 প্রিন্ট হলো। দেখেন আমাদের এখানে 1 প্রিন্ট হলো। 1 প্রিন্ট হওয়ার পরে এই লুপ থেকে সে বের হয়ে যাবে, কারণ জে এর মান, আই এর মান যেহেতু 1, জে এর মান 2 হয়ে গেলে আর এই লুপে থাকবে না। এবার এই লুপে আসার পরে জে এর মান হয়ে যাবে আবার আই × 2, আই এর মান কিন্তু 1, সো 1 × 2 মানে 2। তো 2 থেকে শুরু হচ্ছে, 2 থেকে সে যাবে কত পর্যন্ত? n এর মান 5, 5 × 2 মানে হচ্ছে 10, সো 10 এর আগ পর্যন্ত মানে 9, তাহলে 2 3 4 5 6 7 8 9, দেখেন 8টা হয়ে যায়। সো আমরা 8টা স্পেস, মানে এই লুপটা 8 বার চলবে, সো আমরা 8টা স্পেস পাবো। সো এই 8টা স্পেস এখানে বসবে। দেখেন 8টা স্পেস বসার পরে আমরা আবার একটা ভ্যালু প্রিন্ট করব। সো এই ভ্যালুটা আমরা ওই লজিক, এই যে এখানকার এই লজিকটা, এই লজিক অনুযায়ী আমরা এখানে প্রিন্ট করব। সো সেজন্য আমরা জে এর মান আই ধরলাম, এখানে ডিক্রিমেন্টটা করতেছি কারণ আমরা এখানে কন্ডিশনটা ডিক্রিমেন্টই দেখে আসছি, যে ভিতরের লুপে আমরা ডিক্রিমেন্ট ব্যবহার করি। সো আমরা এখানে সেম কাজটাই করে আসছি, সরি আমরা এই প্যাটার্নে আমরা এখানে ডিক্রিমেন্ট করব, যেহেতু প্রথমবার 1 হবে, তারপর 2 1 হবে, তারপর 3 2 1 হবে, এই জন্য এখানে ডিক্রিমেন্ট করলাম এবং প্রতিবার জে এর মান প্রিন্ট করব। সো এটা করার কারণে আই এর মান যেহেতু 1, তাহলে জে এর মান 1 হলো, আমরা 1 প্রিন্ট করলাম এবং সেটাই আমরা আউটপুটে দেখতে পারবো। সো যখন আবার আই এর মান 2 হবে, লজিক পরের লাইন দেখি, আই এর মান 2, আই এর মান 2 হলে জে এর মান 1, আমরা একটা 1 প্রিন্ট পাবো, তারপর আবার জে এর মান 2 হবে, জে এর মান যদি 2 হয় আই এর মানও 2, কন্ডিশন 2, তার মানে আমরা 1 2 প্রিন্ট পাচ্ছি, মানে পরের লাইনে দেখেন আমরা 1 এবং 2 দুইটা প্রিন্ট পাচ্ছি। পাওয়ার পরে জে এর মান হয়ে যাচ্ছে আমার 3, জে এর মান 3 হলে এই কন্ডিশন ফলস হয়ে যায়, মানে এই লুপ থেকে বের হয়ে যাবে। বের হওয়ার পরে এবার আমার হচ্ছে স্পেসের পালা, আমরা কয়টা স্পেস দিব? 6টা স্পেস। দিকে আমরা 6টা স্পেস এই লুপ থেকে পাই কিনা। সো এই লুপ আমাকে বলে দিচ্ছে জে এর মান আই × 2, সো আমরা আই এর মান পাচ্ছি এখন 2, সো 2 × 2 মানে 4, তাহলে জে শুরু হচ্ছে 4 থেকে এবং চলবে হচ্ছে n × 2, n এর মান 5, 5 × 2 মানে 10, 10 এর আগ পর্যন্ত, তাহলে 4 5 6 7 8 9 মানে 6টা স্পেস। সো এই লুপ 6 বার চলবে
আমরা 6টা স্পেস পাবো। তাহলে 1 2 প্রিন্ট করার পরে আমাকে 6টা স্পেস দিবে, 6টা স্পেস দেওয়ার পরে আমাকে আসলে 2 1 প্রিন্ট করতে হবে। সো 2 1 প্রিন্ট করার জন্য এই জায়গায় আসবে, এই লুপে আসার পরে j এর মান হয়ে যাবে i, i এর মান আমরা জানি এখন 2, সো 2 হলো 2 প্রিন্ট করলো 1 বাই 1 কমবে এবং সেই অনুযায়ী আমরা আউটপুটটা পেয়ে যাব। আমরা যদি প্রোগ্রামটা একটু রান করি, আমরা একটু কমেন্ট করে দেই। আমি একটু দ্রুত যাচ্ছি, আমি বুঝতেছি যে আপনাদের অনেকের এখনো প্রবলেম হয়তো থেকে যেতে পারে, বাট আমাকে আবার 2টা থেকে 2:10 থেকে আরেকটা ক্লাস আছে, এর মধ্যে আমাকে আবার নামাজটা শেষ করতে হবে, সময় আমার হাতে নেই। আমি একটু রান করি, আজকে অনেক লম্বা ক্লাস নিয়ে নিচ্ছি। ওকে ফাইন, কনসোলটা আসুক। ওকে ফাইন, 5 দিচ্ছি, দেখেন 1 2 3 4 5 আমাদের প্যাটার্নটা প্রিন্ট হয়ে গেছে। সো আশা করি এই প্যাটার্নের এই প্রবলেমটা দেখে আপনারা বোঝার কথা। তারপর যদি আমি আবারও বলবো, আপনারা এই কোড দেখে হুবহু কপি পেস্ট না করার চাইতে আপনারা ট্রাই করবেন নিজে থেকে বোঝার যে প্রতিটা লুপ কি বলতেছে। আপনি ওই যে আমি যেভাবে আপনাকে ইয়া দিয়ে, এই যে এখানকার পেইন্ট দিয়ে, তো আপনার তো পেইন্ট লাগবে না, আপনার খাতা কলম আছে, তো আপনি প্রতিবার i এর মান চেক করবেন, মানে আপনি i এর মান নেবেন, নেওয়ার পর দেখবেন যে আপনার i এর মান 1 হলে আপনার কোন লুপের মান কি হচ্ছে, কি আউটপুট আসতেছে, আপনি 1 বাই 1 চেক করবেন। একটা যদি আপনি ভাবে 1 বাই 1 i এর মান 1 ধরে চেক করবেন কি হচ্ছে, তারপরে i এর মান 2 হলে ভিতরের লুপ কোথায় কি পরিবর্তন হচ্ছে, লাইন বাই লাইন আপনি খাতায় আউটপুটটা চেক করার ট্রাই করবেন। তাইলে আশা করি একটা ভালো করে বুঝলে আপনার যে কোনো ধরনের প্যাটার্ন দিলে আপনি সলভ করতে পারবেন। কারণ আপনি মাথায় রাখবেন, যেহেতু আপনাকে প্যাটার্ন বোঝানো হচ্ছে, কোন একটা প্রোগ্রামে আপনাকে ইনস্ট্যান্ট বা আপনাদের ক্লাস টেস্ট যেহেতু নেওয়া হয় না, আপনি কোন একটা ক্লাস টেস্ট আপনার প্যাটার্নের উপর নেওয়া হলো, তো ইনস্ট্যান্ট আপনাকে একটা প্যাটার্ন দিয়ে দিলাম, উদ্ভট একটা প্যাটার্ন। আপনি যদি এই র কলামের কনসেপ্টটা না বুঝেন ভালো করে, এবং এটা যদি আপনি ভালো করে না আত্মস্থ করতে পারেন, তাহলে আসলে আপনি কপি পেস্ট করে খুব বেশি দূর যেতে পারবেন না। সো আবারও বলতেছি, আপনারা আমি যেভাবে আপনাকে বুঝালাম, এটাকে আপনি 1 বাই 1 প্রেস করে খাতায় i এর মান 1 হলে কি হচ্ছে, 2 হলে কি হচ্ছে, 3 হলে কি হচ্ছে, এভাবে 1 বাই 1 চেক করে একটু সময় নিয়ে হলেও একটা প্যাটার্ন ভালো করে বুঝে নেবেন। তো আশা করি এই প্যাটার্ন ক্লিয়ার। আমি একটু আপনাদের প্যাটার্ন 1.12 এর লজিকটা একটু বলে দিচ্ছি। এক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে, আমার এখানে সলিউশনটা আছে, আমি সলিউশনটা দেওয়ার আগে আমি আপনাকে লজিকটা বলে দিই, কারণ সবগুলো সলিউশন বলে দিলে আসলে আপনাদের নিজেদের স্বকীয়তা নষ্ট হবে, সেই জন্য আমি জাস্ট লজিকটা বলে দিচ্ছি। আপনি দেখেন এইখানে যেটা করতে হবে আপনাকে, আগে আপনি প্যাটার্নটা আঁকেন, আমি একটু আগে যেভাবে লজিক বের করলাম সেভাবে প্যাটার্নটা আঁকেন। দেখেন আপনি 1 দেওয়ার পরে আপনাকে স্পেস দিতে হচ্ছে কয়টা, 1 2, এখানে মনে হয় স্পেস দিতে হবে, যেহেতু একটা 5 আপনাকে স্পেস দিতে হবে 7টা, 1 2 3 4 5 6 7, তারপর একটা 1, তারপর দেখেন আপনি আবার একটা 1 একটা স্পেস দেওয়ার পরে আপনি দিচ্ছেন 2 1 2 3 4 5, তারপর আপনি আবার দিবেন 2, এবার স্পেস দিবেন দুইটা, দুইটা স্পেস দেওয়ার পরে আপনি 3 দিবেন, স্পেস দিবেন মধ্যবর্তী 1 2 3, তারপর আপনি 3 প্রেস করবেন, এবার আপনি স্পেস দিবেন 1 2 3 4, 4টা স্পেস, এবার আপনি স্পেস একটা স্পেস দেওয়ার পরে আপনার 4 দিতে হবে, সেক্ষেত্রে এখানে মনে হয় বেশি স্পেস দিয়ে দিছি, ইয়েস এখানে একটা বেশি স্পেস দিয়ে দিছি, এখানে স্পেস আগে কয়টা দেখে নেই 1 2 3, ইয়েস মধ্যখানে একটা স্পেসই আসতেছে। এন্ড ফাইনালি আপনার হচ্ছে এইখানে মাত্র একটা 5 থাকবে। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। সো প্যাটার্নের লজিকটা আপনি আগে ফাইন্ড আউট করেন। প্রথম রোতে আপনার টোটাল র কয়টা সেটা আপনি প্রথমে ফাইন্ড আউট করবেন, টোটাল কলাম কয়টা, টোটাল র হচ্ছে আপনার 5টা, কলাম হচ্ছে টোটাল দেখেন আপনি 9টা, মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় কলাম, তাই তো? সো আপনি এখানে কলাম আপনি কয়টা পাচ্ছেন দেখেন, যে 1 2 3 4 5 6 7 8 9, মানে আপনাকে সর্বোচ্চ 9টা কলাম নিতে হবে। সো কলাম হচ্ছে আপনার সংখ্যা 9, র সংখ্যা হচ্ছে 5, এবার আপনি র কলাম পেয়ে গেলেন। এবার আপনার কাজ হচ্ছে ভিতরের লজিকটা প্রিন্টটা কি হবে, তাহলে আপনি কলামের যে মানে ইনার লুপের ভিতরে আপনি কন্ডিশন দিবেন। প্রথমে হচ্ছে যখন র নাম্বার 1, এখানে কিন্তু এই প্রবলেম থেকে এটা কিন্তু একটু সহজ, আপনার যখন র নামক 1 নাম্বার র, তাহলে নাম্বার রতে আপনি প্রথমে একটা 1 প্রিন্ট করবেন, 1 প্রিন্ট করার পরে আপনি স্পেস দিচ্ছেন দেখেন 7টা, পরের বার আমি লজিকটা এখানে বলে দিই, আপনি এখানে 7টা স্পেস, এখানে আপনি স্পেস দিচ্ছেন হচ্ছে 5টা, এখানে আপনি স্পেস দিচ্ছেন হচ্ছে 3টা, এখানে আপনি স্পেস দিচ্ছেন হচ্ছে 1টা, আর এখানে আপনার কোনো স্পেস নাই। তাহলে আপনি আবার লজিকটা মানে মিল বের করেন,
যে যদি টোটাল 9টা হয়, আপনার টোটাল কলাম সংখ্যা 9 হয়, তাহলে 1 নাম্বার রো হলে 9 - 2, মানে আপনি 7টা প্রিন্ট পাচ্ছেন। রো যদি 2 নাম্বার রো হয়, তাইলে 2 দুগুণে মানে 2 × 2 মানে 4, তাহলে 9 - 4 5টা স্পেস দিবেন। ওই যে আগের লজিকটার সাথে একটু ম্যাচ করেন, ওইখানে কিন্তু আমরা 10 মাইনাস, যে এখানে আমরা যেটা করছিলাম 10 - 2 করছিলাম, যে কারণে 8টা, 10 - 4 করতাম সে কারণে আমরা পেতাম 6টা। বাট এইখানে আপনি 10 মাইনাস না করে 9 মাইনাস করতেছেন। 9 কিভাবে পাবেন? ওই যে রো -1 বা n - 1, এটা আপনি হচ্ছে কলামের মধ্যে দিয়ে দিবেন, তাইলে আপনি 9টা পেয়ে যাচ্ছেন 10 না পেয়ে। সো সেখানে আপনি এই যে স্পেস সংখ্যা আপনি আশা করি পেয়ে যাচ্ছেন। লজিকটা কি বলতে চাচ্ছি আশা করি ওর মধ্যে যারা একটু ভালো পারেন তারা বুঝে গেছেন, এবং যারা একটু বিগিনার লেভেলে তারা আরেকটু বুঝে ট্রাই করেন যে আপনার এইখানে হচ্ছে রটাকে 1 মাইনাস করার পর যে 9 পাবেন, সেই 9 থেকে রো এর সংখ্যা 1 হলে 1 × 2 - 9, 7টা স্পেস। তারপর হচ্ছে 2 নাম্বার রো, 2 নাম্বার রো এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 দুগুণে 4, 9 - 4 মানে 5। এটাতে হচ্ছে 3 নাম্বার রো, তাহলে 3 × 3 মানে 6, তাহলে 9 - 6 মানে 3টা স্পেস দিবেন। তারপর এখানে হচ্ছে আপনার 9 - 4 নাম্বার রো মানে 2 4 8, 9 - 8 মানে হচ্ছে একটা স্পেস দিবেন। সো আপনি একটা লুপ চালাবেন। এই যে আপনার এই জায়গাতে যদি আসি, এইটার ক্ষেত্রে আপনি এই যে কন্ডিশনটা স্পেস কন্ডিশন, এইখানে আপনাকে একটু কষ্ট করতে হবে, মানে n - 2 এখানে যেটা দিচ্ছেন এইটাকে আপনি এখানে একটা 2 - 1 দিয়ে দিতে পারেন, মানে এটাকে ব্র্যাকেট দিয়ে। আশা করি এটা যদি আপনি করেন তাহলে আলটিমেটলি আপনি 9টা পাবেন। ঠিক আছে, সো 9টা যদি পান বাদ বাকি ঠিক আছে, আশা করি এই কন্ডিশন ঠিক থাকবে তখন আপনার। ঠিক আছে, এখানে এই কন্ডিশনটা চেঞ্জ করার পরে স্পেস যখন পেয়ে যাবেন, স্পেস পেয়ে যাওয়ার পরের আপনার কাজটা কি? স্পেস পড়ে যাওয়ার পরেই কাজ দেখেন, স্পেস পড়ে শেষ হওয়ার পরে আবার আপনি মানে একটা 1 প্রিন্ট করবেন, মানে জয় নাম্বার রো ঠিক সেই ভ্যালুটাই প্রিন্ট করবেন। তো এক্ষেত্রে আপনার কষ্টটা কম, জাস্ট হচ্ছে আপনি আবার নতুন করে আপনাকে আর কোনো ইয়া করা লাগবে না। আপনি এখানে হচ্ছে একটা কন্ডিশন দিবেন, যেখানে হচ্ছে আপনি আইটাকে প্রিন্ট করবেন। কিন্তু এখানে আই প্রিন্ট করার ইয়েস, জাস্ট হচ্ছে আপনি জাস্ট আই প্রিন্ট করবেন। আশা করি আই প্রিন্ট করলে আপনার কাজটা শেষ। তবে একটা চেক করতে হবে, লাস্ট যে এই যে 5 প্রিন্ট, এই 5 এর ক্ষেত্রে আপনি একবার 5 প্রিন্ট করতেছেন, দুইবার না। সো এখানে আপনাকে একটু জাস্ট চিন্তা করতে হবে, এটা যদি চিন্তা করেন যে দুইবার প্রিন্ট না করে শুধু একবার, যখন কলাম সংখ্যা র সংখ্যা যখন আমাদের লিমিটে চলে আসবে, লাস্ট লিমিটে চলে আসবে, তখন আমি কলাম দুইবার প্রিন্ট না করে একবার প্রিন্ট করব। সো এই হচ্ছে এটার লজিক। আশা করি এটার একটু আইডিয়া পেয়ে গেছেন। আমি সলিউশনটা এখন আর দিচ্ছি না, কারণ সবগুলোর সলিউশন দেওয়ার থেকে একটু ট্রাই করেন, যদি না পারেন আমাকে একটু জানাবেন, তখন আমি আপনাদের এটার সলিউশন দেওয়ার ট্রাই করব। তো এই ছিল, আমাকে একটু এখন নামাজ পড়তে হবে, লাঞ্চ করতে হবে, আবার একটা নতুন ক্লাসে আসতে হবে। আমার হাতে আছে 15 মিনিট মাত্র সময়। তো কার কোনো প্রশ্ন আছে কিনা?